একদিন 9 বছর বয়সী ছেলে রবার্ট তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, কি করে ধনী হওয়া যায় বলতে পারো? আমার বাবা সন্ধ্যাকালীন খবরের কাগজটা নামিয়ে রাখলেন। তুমি কেন ধনী হতে চাও সোনা? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিল্যাক গাড়িটা চালিয়ে এসেছিল এবং তারা তাদের সমুদ্র পাড়ের বাড়িতে সপ্তাহ অন্তের ছুটি কাটাতে যাচ্ছিল। জিমি তার 3জন বন্ধুকে নিয়ে গেল, কিন্তু মাইক আর আমাকে ডাকলো না। তারা বলল, আমাদের নিমন্ত্রণ করা হয়নি কারণ আমরা গরিবের ছেলে। আমার বাবা অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করলেন, ওরা এটা বলল? হ্যাঁ, ওরা বলল। আমি দুঃখ করে বললাম। বাবা নিঃশব্দে মাথাটা নাড়লেন, চশমাটা নাকের মাঝখানে ঠেলে দিলেন এবং আবার খবরের কাগজ পড়ায় ফিরে গেলেন। আমি একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। সালটা ছিল 1956। আমার বয়স তখন 9 বছর। ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম যেখানে ধনীরা তাদের সন্তানদের পড়াতো। আমাদের মফস্বল ছিল প্রধানত চিনি চাষের সঙ্গে সংযুক্ত। এখানকার কারখানার ম্যানেজার এবং অন্যান্য ধনী লোকেরা, যেমন ডাক্তার, ব্যবসার মালিক, ব্যাংকার, এরা প্রথম থেকে ষষ্ঠম শ্রেণী পর্যন্ত তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাতো। ষষ্ঠ শ্রেণীর পর সাধারণত তাদের প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেয়া হতো। আমার পরিবার যেহেতু রাস্তার এই ধারে থাকতো, আমি তাই এই স্কুলটাতে যেতাম। যদি আমি রাস্তার অন্য ধারে থাকতাম তাহলে হয়তো আমি অন্য স্কুলে যেতাম, যেখানে অনেকটা আমাদের মতো পরিবার থেকে শিশুরা যেত। 6 ক্লাসের পর ওইসব ছেলে মেয়েদের সাথে আমি অন্তর্বর্তী পাবলিক স্কুল এবং তারপর হাই স্কুলে যেতাম। তাদের বা আমার কোনো প্রাইভেট স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। শেষমেশ আমার বাবা কাগজটা নামিয়ে রাখলেন। বুঝলাম তিনি কিছু চিন্তা করছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি ধনী হতে চাও? তুমি অর্থ উপার্জন শিখতে চাও? আমি জিজ্ঞেস করলাম, কি করে আমি অর্থ সংগ্রহ করব? আচ্ছা, মাথা খাটাও। তিনি হাসতে হাসতে বললেন, যার প্রকৃত অর্থ ছিল এটুকুই, আমি তোমাকে বলবো, অথবা আমায় লজ্জা দিও না, কারণ আমি উত্তরটা জানি না। পরদিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম। আমি যতদূর জানি শুধুমাত্র মাইক আর আমি ওই স্কুলে গরিব ছাত্র ছিলাম। মাইকও আমার মতোই ছিল, কারণ সেও ভাগ্যের ফেরেই এই স্কুলে আছে। কেউ একজন জেলা স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল, যার ফলে আমরা ধনী শিশুদের সাথে একই স্কুলে পড়ছিলাম। আমরা সত্যিকারের গরিব ছিলাম না, কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো, কারণ বাকি সব ছেলেদের কাছে নতুন বেসবল গ্লাভস, নতুন সাইকেল, সবকিছু নতুন ছিল। মা আর বাবা তাদের প্রাথমিক প্রয়োজন, যেমন খাবার, ঘর, জামা কাপড় ইত্যাদি, এগুলো আমাদেরও দিয়েছিলেন, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। আমার বাবা বলতেন, তুমি যদি কিছু চাও তার জন্য কাজ করো। আমাদের চাহিদা ছিল, কিন্তু 9 বছরের ছেলের জন্য বিশেষ কোনো কাজ পাওয়া যেত না। তাহলে আমরা আয়ের জন্য কি করব? মাইক জিজ্ঞাসা করছিল। আমি জানি না। আমি বললাম, কিন্তু তুমি কি আমার অংশীদার হতে চাও? ও রাজি হয়ে গেল আমার পার্টনার হতে, এবং সেই শনিবার সকালে মাইক আমার প্রথম ব্যবসার অংশীদার হয়ে উঠল। আমরা সারা সকাল কি করে আয় করা যায় এ বিষয় নিয়ে নানা রকম পরিকল্পনা করে কাটলাম। আমরা মাঝে মাঝেই জিমির সমুদ্রবর্তী বাড়িতে ওই উদ্বেগহীন ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম। এটা আমাদের একটু আঘাত করছিল, কিন্তু সেই আঘাতটা ভালোর জন্যই ছিল, কারণ এটা আমাদের কিভাবে অর্থ উপার্জন করা যায় এটা নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল। শেষ পর্যন্ত সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আমার মাথায় একটা বিদ্যুতের মতো ধাক্কা খেলো। মাইকের মাথায় এই পরিকল্পনাটা এসেছিল তার পড়ার একটা বিজ্ঞানের বই থেকে। উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম, আর সেই থেকে আমাদের পার্টনারশিপের প্রথম ব্যবসা শুরু হলো। এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্টের প্যাকেট আমাদের জন্য রেখে দেওয়ার জন্য অনুরোধ করলাম। বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলেও তারা শেষ পর্যন্ত হেসে রাজি হলেন। কেউ কেউ আবার জানতে চাইলেন আমরা কেন এসব চাচ্ছি। আমরা মজার উত্তর দিলাম, এখন বলবো না, এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য। যত দিন যেতে লাগলো আমার মা ও হয়রান হতে লাগলেন। কাঁচামালের সম্ভার জমা করার জন্য আমরা মায়ের ওয়াশিং মেশিনের পাশের জায়গাটা বেছে নিয়েছিলাম। একটা ছোট খয়েরি রঙের পিচবোর্ডের বক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্ট আর টিউবের স্তূপ জমা হতে লাগলো, আর খালি বোতলের সারি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোঁকড়ানো টিউবগুলো দেখে আমার মা বিরক্ত হতে লাগলেন। মা রেগে বললেন, তোমরা কি করছো? আমি তোমাদের ব্যবসার রহস্য আর শুনতে চাই না। এসব নোংরা জঞ্জালগুলোর একটা ব্যবস্থা না করলে আমি সবকিছু ছুঁড়ে ফেলে দেব। মাইক আর আমি স্বনিবন্ধ অনুরোধ করলাম। মাকে বোঝালাম যে শীঘ্রই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব। আমরা বললাম যে আমরা আরও একজন প্রতিবেশীর টুথপেস্ট টিউব শেষ হওয়ার অপেক্ষায় আছি। মা আমাদেরকে আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে দিলেন। উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল। তখন চাপও বাড়তে লাগলো আমাদের উপর। ওদিকে মা ইতিমধ্যে গুদামের জায়গা থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাই মাইকের কাজ হয়ে উঠল সমস্ত পাড়া প্রতিবেশীদের তাড়াতাড়ি টুথপেস্ট শেষ করতে বলা। তাছাড়া তাদের দাঁতের ডাক্তারও চায় যে তারা যেন আরও বেশি করে দাঁত মাজে। ওদিকে আমি উৎপাদনের নকশা ঠিক করতে লাগলাম। একদিন আমার বাবা তার স্কুলের বন্ধুদের সাথে গাড়ি চালিয়ে এসে দেখলে দুটি 9 বছরের বালক
বাড়ির গাড়ি ঢোকার রাস্তায় পুরোদমে তাদের উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। অসংখ্য সাদা রঙের পাউডার চারদিকে ছড়িয়ে আছে। একটা লম্বা টেবিলে স্কুল থেকে পাওয়া দুধের ছোট ছোট ঠোঙা পড়ে আছে এবং আমাদের পরিবারে হিবাচি গ্রিল বা উনুনের লাল গরম কয়লা সর্বোচ্চ তাপমাত্রায় গনগন করে জ্বলছে। যেহেতু উৎপাদন দ্রব্যগুলি গাড়ি রাখার জায়গায় বাধা সৃষ্টি করছিল, তাই গাড়িটা রাস্তার মুখে দাঁড় করিয়ে বাবা সাবধানে হেঁটে আসছিলেন। যখন তিনিও তার বন্ধু কাছে এলেন, তারা কয়লার উপর বসানো স্টিলের পাত্রটা দেখতে পেলেন, যার ভেতর টুথপেস্টের টিউবগুলো গলানো হচ্ছিল। তখনকার দিনে টুথপেস্ট টিউব প্লাস্টিক দিয়ে নয়, সীসা দিয়ে তৈরি হতো। তাই রং বারবার পুড়ে গেলে টিউবগুলো ছোট স্টিলের পাত্রে ফেলে দেওয়া হচ্ছিল যতক্ষণ না সেটা গলে তরলে পরিণত হয়। আমার মায়ের সাঁড়াশির সাহায্যে আমরা দুধের কৌটার উপর একটা ছোট ছিদ্র দিয়ে গলানো সীসা ঢেলে দিচ্ছিলাম। দুধের খোসাগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভর্তি ছিল। চারপাশে যে সাদা পাউডার ছিল তা এই প্লাস্টারের জল মেশাবার আগেরকার অবস্থা। আমি তাড়াহুড়োয় প্লাস্টিকের ব্যাগটায় ধাক্কা দিয়েছিলাম আর সমস্ত জায়গা জুড়ে মনে হচ্ছিল তুষারের ঝড় বয়ে যাচ্ছে। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিসের ছাঁচের জন্য বাইরের পাত্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যখন আমরা সাবধানে গলানো সীসা প্লাস্টার অফ প্যারিসের কিউবের উপর একটা ছোট ছিদ্র করে ঢালছিলাম, আমার বাবাও তার বন্ধুটি সেটা লক্ষ্য করছিলেন। সাবধান, আমার বাবা বলছিলেন। আমি মাথা নেড়েছিলাম উপরে না তাকিয়েই। সবশেষ যখন ঢালা শেষ হয়ে গিয়েছিল, আমি স্টিলের পাত্রটা নিচে রেখে বাবার দিকে তাকিয়ে হাসছিলাম। তোমরা ছেলেরা কি করছো? তিনি একটু সাবধানে হাসি হেসে জিজ্ঞেস করলেন। তুমি যা করতে বলেছিলে আমরা তাই করছি। আমরা বড়লোক হতে চলেছি, আমি বললাম। হ্যাঁ। মাইক মাথা নেড়ে আবার হেসে বলল, ও আমার পার্টনার। আর এই প্লাস্টারের সাজগুলোতে কি আছে? বাবা জিজ্ঞেস করলেন। দেখো, এগুলো ভালো তৈরি হয়েছে মনে হচ্ছে, আমি বললাম। যে সিলটা কিউবের দুভাগে ভাগ করেছে, আমি ছোট ছোট একটা হাতুড়ি দিয়ে সেটাকে একটু ঠুকলাম। অতি সাবধানে আমি প্লাস্টারের ছাঁচের উপর অর্ধেকটা টেনে ধরলাম আর একটা সীসার তৈরি টাকা পড়ে গেল। হে সৃষ্টিকর্তা, আমার বাবা বলে উঠলেন। তোমরা সীসা থেকে টাকা তৈরি করছো? কয়েন তৈরি করছো? ঠিক বলেছ, মাইক বলল। আপনি যা করতে বলেছিলেন আমরা তাই করছি। আমরা পয়সা তৈরি করছি। আমার বাবার বন্ধু ঘুরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন। আমার বাবা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। তার সামনে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে, সামনে আগুন এবং এক বক্স শেষ হওয়া টুথপেস্টের টিউব নিয়ে সাদা ধুলোয় ঢেকে আকর্ণ বিস্তৃত হাসি হাসছে। তিনি আমাদের সবকিছু রেখে তার সাথে আমাদের বাড়ির সামনে সিঁড়িতে বসতে বললেন। তিনি হাসি মুখে শান্তভাবে আমাদের টাকা জাল করার মানে কি তিনি আমাদের বুঝিয়ে দিলেন। আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তুমি বলছো এটা বেআইনি? মাইক ফাঁপা গলায় জিজ্ঞেস করলো। ওদের ছেড়ে দাও, আমার বাবার বন্ধু বললেন। ওদের মধ্যে হয়তো একটা স্বাভাবিক প্রতিভা সৃষ্টি হয়েছে। আমার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে দেখলেন। হ্যাঁ, এটা বেআইনি, আমার বাবা শান্তস্বরে বললেন। কিন্তু তোমরা ছেলেরা দারুণ সৃজনধর্মী এবং মৌলিক চিন্তার পরিচয় দিয়েছ। এভাবে এগিয়ে যাও, আমি সত্যি তোমাদের জন্য গর্বিত। নিরাশ হয়ে মাইক আর আমি প্রায় 20 মিনিট নীরবে বসে রইলাম। তারপর আমাদের নোংরাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। প্রথম দিনই ব্যবসা শেষ হয়ে গেল। পাউডারগুলো ঝাড় দিতে দিতে আমি মাইকের দিকে তাকালাম আর বললাম, আমাদের মনে হয় জিমি আর ওর বন্ধুরা ঠিকই বলেছিল, আমরা গরিব। আমার বাবা সে সময় চলে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলে তোমরা গরিব হবে। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা কিছু করেছ। বেশিরভাগ লোক শুধু ধনী হওয়ার গল্প করে আর স্বপ্ন দেখে, কিন্তু তোমরা কিছু একটা করার চেষ্টা করেছ। তিনি আমাদের দুজনের জন্য খুব গর্বিত। আমি আবার বলবো, এগিয়ে যেতে থাকো, হাল ছেড়ো না। মাইক আর আমি সেখানে নীরব দাঁড়িয়েছিলাম। ওই কথাগুলো সুন্দর, কিন্তু আমরা তখনও জানি না আমরা কি করব। তাহলে কেন তুমি ধনী নাও বাবা? আমি জিজ্ঞেস করলাম তাকে। কারণ আমি স্কুলে শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকরা সত্যি ধনী হওয়ার কথা ভাবে না। আমরা শুধু শিক্ষা দিতে ভালোবাসি। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি সত্যিই জানি না কিভাবে পয়সা বানাতে হয়। মাইক আর আমি ঘুরে দাঁড়ালাম আর পরিষ্কার করার কাজ চালিয়ে গেলাম। আমি জানি, আমার বাবা বললেন, তোমরা ছেলেরা যদি জানতে চাও কিভাবে ধনী হতে হয় আমাকে জিজ্ঞেস করো না। মাইক, তোমার বাবার সাথে কথা বলো। আমার বাবা? মাইক হা হয়ে গেল। হ্যাঁ, তোমার বাবা। আমার বাবা হাসি মুখে পুনরাবৃত্তি করলেন, তোমার বাবা আর আমার ব্যাংকার একই, এবং তিনি তোমার বাবার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি আমাকে অনেকবার বলেছেন যে তোমার বাবা টাকা বানানোর ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান। আমার বাবা? মাইক আবার অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করলো, তাহলে আমাদের কাছে স্কুলের বড়লোক বাচ্চাদের মতো সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি নেই কেন? একটা সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি, অথবা তুমি কিভাবে অর্থ লাভ করতে পারবে সেটা এখন বুঝতে পারবে না, আমার বাবা উত্তর দিলেন। জিমির বাবা চিনি ক্ষেতের জন্য কাজ করতেন। ওর সঙ্গে আমার খুব একটা তফাৎ নেই। উনি একটি সংস্থার জন্য কাজ করেন আর আমি কাজ করি গভর্নমেন্টের জন্য। সংস্থা ওর জন্য গাড়ি কিনে দেয়।
চীনি সংস্থাটি আর্থিকভাবে সমস্যার সম্মুখীন এবং জিমির বাবার কাছে হয়তো শীঘ্রই কিছু থাকবে না। কিন্তু তোমার বাবার কথা আলাদা, মাইক। উনি বোধহয় একটা ইমারত তৈরি করছেন এবং আমার মনে হয় কয়েক বছরের মধ্যে তিনি খুব ধনী ব্যক্তিতে পরিণত হবেন। এই খবর পেয়ে মাইক আর আমি আবার উত্তেজিত হয়ে গেলাম। নতুন উদ্যমে আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসার নোংরা পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা পরিকল্পনা করলাম কখন এবং কিভাবে মাইকের বাবার সাথে কথা বলা হবে। সমস্যা হলো, মাইকের বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায় অনেক ব্যস্ত থাকেন। তিনি দেরিতে বাড়ি ফেরেন। তার বাবা কয়েকটি গোদাম, একটি নির্মাণ সংস্থা, কয়েকটি দোকান এবং 3টি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টের ব্যবসার জন্য তাকে বেশিক্ষণ বাইরে থাকতে হয়। আমাদের পরিচ্ছন্নতা করা শেষ হওয়ার পর মাইক বাড়ি যাওয়ার বাস ধরল। তার বাবা আজ রাতে যখন বাড়ি ফিরবেন সে তখন তার সাথে কথা বলবে। মাইক তার বাবাকে আমাদের ধনী হওয়ার পদ্ধতি শেখাবেন কিনা জিজ্ঞেস করবে। সে কথা দিল যে তার বাবার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে। যদি দেরি হয়ে যায় তাও সে ফোন করবে নিশ্চয়ই। ফোন বাজলো 8:30। ঠিক আছে, আমি বললাম পরের শনিবার। তারপর ফোনটা রেখে দিলাম। মাইকের বাবা অবশেষে আমাদের সাথে দেখা করতে রাজি হয়েছেন। শনিবার সকাল 7:30টায় আমি শহরের গরিবেরা যেদিকে থাকে সেদিকের বাস ধরলাম। শিক্ষার শুরু। আমি তোমায় ঘন্টায় 10 সেন্ট করে দেব। 1956 সালের মাইনের হিসেবে ঘন্টায় 10 সেন্ট কম ছিল। মাইক আর আমি ওর বাবার সঙ্গে সেদিন সকালে 8টার সময় দেখা করলাম। তিনি আগে থেকেই ব্যস্ত ছিলেন এবং 1 ঘন্টার বেশি সময় যাবৎ কাজ করছিলেন। আমি যখন তার সাধারণ ছোট কিন্তু পরিষ্কার বাড়িতে ঢুকেছি, তার কনস্ট্রাকশন সুপারভাইজার তখন পিকআপ ট্রাকটা নিয়ে বেরোচ্ছে। মাইক দরজাতে আমার জন্য দাঁড়িয়েছিল। বাবা ফোন করছেন, আমাদের পেছনের বারান্দায় অপেক্ষা করতে বলেছেন। সে দরজা খুলতে খুলতে বলল। আমি পুরনো বাড়িটার চৌকাঠ পেরোতেই পুরনো কাঠের মাঝে ক্যাস ক্যাস শব্দ করে উঠল। দরজার ভেতর দিকেই একটা সস্তা মাদুর পাতা ছিল। বহু বছর ধরে অসংখ্য পদচিহ্ন পড়ার দরুন মেঝেতে যে জীর্ণতা দেখা দিয়েছিল সেটা ঢাকা দেবার জন্যই হয়তো মাদুরটা বিছানো হয়েছিল। যদিও পরিষ্কার, তবুও মাদুরটা পাল্টানোর প্রয়োজন ছিল। সরু লিভিং রুমে ঢোকা মাত্র আমার দম বন্ধ লাগছিল। ঘরটা পুরনো ছাতা পরা আসবাবের ঠাসা ছিল। এগুলো আজকালকার সংগ্রহশালায় রাখার যোগ্য। সোফায় দুজন ভদ্রমহিলা বসেছিলেন, যারা বয়সে আমার মায়ের চেয়ে একটু বড় হবেন। ভদ্রমহিলাদের উল্টো দিকে একটি লোক শ্রমিকের পোশাকে বসেছিলেন। তিনি পরিষ্কারভাবে ইস্ত্রি করা খাকি রঙের প্যান্ট আর শার্ট পরেছিলেন, কিন্তু সেগুলোতে কোনো মার দেয়া ছিল না। পায়ে ছিল পালিশ করা কাজ করা বুট জোতা। তিনি আমার বাবার চেয়ে প্রায় 10 বছরের বড় হবেন। আমার মনে হয় 45-এর মতো হবে। আমি আর মাইক যখন তাদের পাশ দিয়ে হেঁটে রান্নাঘরে যাচ্ছিলাম, যেটা দিয়ে পেছনের বাগানের দিকের বারান্দায় যেতে হতো, তারা আমাদের দেখে হাসলেন। আমিও সলজ্জভাবে হেসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ওরা আমার বাবার কাছে কাজ করে। বয়স্ক লোকটি বাবার গুদাম ঘরগুলো দেখাশোনা করে, আর মহিলা দুজন রেস্টুরেন্টের ম্যানেজার। আর তুমি যে কনস্ট্রাকশন সুপারভাইজারকে দেখেছিলে, সে এখান থেকে 50 মাইল দূরে একটা রাস্তার প্রজেক্টে কাজ করছে। আমার বাবার অন্য সুপারভাইজার কতগুলো বাড়ি তৈরি করছে। সে অবশ্য চলে গেছে তুমি আসার আগেই। এরকম কি সবসময় চলতে থাকে? আমি জিজ্ঞেস করলাম। সবসময় নয়, কিন্তু প্রায়ই, মাইক হেসে বলল। আর একটা চেয়ার টেনে আনলো আমার বসার জন্য। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি করে টাকা বানাতে হয় সেটা আমাদের শিখাবেন কিনা। মাইক বলল, ও তাতে উনি কি বলল? আমি কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করলাম। প্রথমে তার মুখে একটা কৌতুকের ভাব ফুটে উঠেছিল, আর তারপর বলল যে তিনি আমাদের একটা প্রস্তাব দেবেন। তাই নাকি? আমার চেয়ারটাকে দুলিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে আমি বললাম, আর আমি ওইভাবেই চেয়ারের পেছনে পায়া দুটোতে ভর দিয়ে স্থির হয়ে বসে রইলাম। মাইকও একই জিনিস করলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানো প্রস্তাবটা কি? না, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো। হঠাৎ মাইকের বাবা পর্দা দেয়া ভগ্নপ্রায় দরজাটা ঠেলে বারান্দায় এলেন। মাইক আর আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সম্মান জানাতে নয়, আসলে আমরা চমকে গিয়েছিলাম। ছেলেরা তৈরি তো? মাইকের বাবা একটা চেয়ার টেনে নিয়ে আমাদের কাছে বসতে বসতে জিজ্ঞেস করলেন। আমরা ওর সামনে বসার জন্য দেয়াল থেকে চেয়ার টানলাম আর সম্মতিসূচকভাবে মাথা নাড়লাম। উনি একজন লম্বা চওড়া মানুষ, প্রায় 6 ফুট লম্বা আর 200 পাউন্ড ওজন। আমার বাবা আরও লম্বা, প্রায় একই ওজনের, এবং মাইকের বাবার চেয়ে 5 বছরের বড়। ওদের দুজনকে অনেকটা একই রকম দেখতে, যদিও এরা একই জাতির নয়। হয়তো ওদের কর্মশক্তি এক। মাইক বলেছে তুমি কি করে পয়সা বানাতে হয় শিখতে চাও, তাই কি রবার্ট? আমি তাড়াতাড়ি একটু ভয়ে মাথা নাড়ালাম। ওর কথা আর হাসির পেছনে অনেক ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে, আমি আমার কথা দিচ্ছি যে আমি তোমাদের শেখাবো, কিন্তু আমি ক্লাসরুমের কায়দায় শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের শেখাবো। যদি তোমরা আমার জন্য কাজ না করো, আমি তোমাদের শেখাবো না। যদি তোমরা মন দিয়ে কাজ করো, আমি তোমাদের আরো তাড়াতাড়ি শেখাতে পারবো। আর যদি তোমরা যেমন স্কুলে করো তেমন করতে চাও, অর্থাৎ শুধু বসে শোনা আর দেখা, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না। এটাই আমার প্রস্তাব। হয় গ্রহণ করো অথবা বর্জন করো। আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। না, প্রথমে গ্রহণ অথবা বর্জন করো। আমার নষ্ট করার সময় নেই, অনেক কাজ আছে।
তুমি যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে না পারো তবে তুমি কোনোদিন পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে যায়, কখন চট করে সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। তোমরা যা চাইছিলে তার একটা সুযোগ তোমরা পেয়েছো। হয় স্কুল শুরু হয়ে গেছে এখনই, অথবা 10 সেকেন্ডেই এটা শেষ হয়ে যাবে। মাইকের বাবা একটু দুষ্টুমির হাসি হেসে বললেন, গ্রহণ করলাম। আমি বললাম, আমিও গ্রহণ করলাম। মাইক বলল, ভালো। বললেন মাইকের বাবা, মিসেস মার্টিন 10 মিনিটেই এখানে আসবেন। আমার ওর সাথে কাজ শেষ হয়ে গেলেই তোমরা গাড়ি করে ওর সাথে আমার পুরনো মার্কেটে চলে যাবে, আর তোমরা সেখানে সেই সুপার মার্কেটের দোকানটাতে কাজ শুরু করে দেবে। আমি তোমাদের ঘন্টায় 10 সেন্ট করে বেতন দেব, আর তোমরা প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করবে। কিন্তু আমার আজ একটা সফটবলের খেলা আছে। আমি বললাম। মাইকের বাবা গলা নামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, গ্রহণ করো অথবা বর্জন করো। গ্রহণ করেছি, আমি উত্তর দিলাম। সফটবল খেলার বদলে আমি কাজ করা এবং শেখা বেছে নিলাম। 30 সেন্ট পরে। এক সুন্দর শনিবারের সকাল। 9টার মধ্যে মাইক আর আমি মিসেস মার্টিনের সাথে কাজ করতে থাকলাম। তিনি একজন দয়ালু আর ধৈর্যশীল মহিলা ছিলেন। তিনি সবসময় বলতেন, মাইক আর আমাকে দেখে তার 2 ছেলের কথা মনে পড়ে। তার ছেলেরা এখন বড় হয়ে গেছে আর দূরে চলে গেছে। যদিও দয়ালু, তবে তিনি কঠিন পরিশ্রমী একজন মানুষ ছিলেন আর পরিশ্রমে বিশ্বাসী ছিলেন। তাই জন্য তিনি আমাদের অবিরাম কাজ করাতেন। তিনি কাজ করাতে ওস্তাদ ছিলেন। আমরা 3 ঘন্টা ধরে টিনে ভরা জিনিস সেলফ থেকে নামাতাম। একটা পালকের ঝাড়ু দিয়ে প্রতিটি টিন থেকে ধুলো ঝাড়তাম এবং তারপর আবার ওগুলোকে পরিষ্কার সেলফে গুছিয়ে রাখতাম। এটা একটা কষ্টকর ও একঘেয়ে কাজ ছিল। মাইকের বাবা, যাকে আমি ধনী বাবা বলে ডাকতাম, বিশাল গাড়ি রাখার জায়গাটায় ওইরকম 9টা ছোট সুপার মার্কেটের মালিক ছিলেন। এগুলো 7-11 নামক সুবিধাজনক দোকানগুলির পূর্ণ সংস্করণ ছিল। এগুলো ছিল পাড়ার ছোট মুদির দোকানের মতো দেখতে, যেখানে লোকেরা দুধ, পাউরুটি, মাখন, সিগারেট জাতীয় জিনিস কেনে। সমস্যা ছিল, তখনকার দিনে হাওয়াইয়ে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা ছিল না, তাই দোকানগুলোর দরজা গরমে বন্ধ রাখা যেত না। দোকানের 2 দিকে রাস্তা আর পার্কিং লটের দিকে দরজা খুলে রাখতে হতো, তাই গাড়ি পাশ দিয়ে যেত আর পার্কিং লটে ঢুকতো। ঘূর্ণির মতো ধোলা স্টের ভিতরে ঢুকে জমা হতো। সুতরাং যতদিন অবধি এয়ার কন্ডিশনিং না হয় ততদিনের মতো আমাদের একটা চাকরি হলো। 3 সপ্তাহ মাইক আর আমি মিসেস মার্টিনের কাছে এই 3 ঘন্টা কাজ করে যাচ্ছিলাম। দুপুরবেলার মধ্যে আমাদের কাজ শেষ করতে হতো আর উনি 3টা ছোট ডাইম আমাদের দুজনের হাতে দিতেন। কিন্তু 1950-এর সময়ে 9 বছর বয়সী একটা ছেলের জন্য 30 সেন্ট এমন কিছু জীবনে উত্তেজনা জাগাতো না। কমিক বইয়ের দাম তখন ছিল 10 সেন্ট। তাই আমি সাধারণত টাকা দিয়ে কমিক বই কিনে বাড়ি চলে যেতাম। চতুর্থ সপ্তাহে এক বুধবারে আমি কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি মাইকের বাবার থেকে উপার্জনের উপায়টা শিখতে চেয়েছিলাম, আর এখন আমি ঘন্টায় 10 সেন্টের একজন কৃতদাস। তার উপর সেই প্রথম শনিবারের পর মাইকের বাবার সাথে আর দেখাই হয়নি। আমি লাঞ্চের সময় মাইককে বললাম, আমি ছেড়ে দিচ্ছি। স্কুল তো একঘেয়ে ছিলই, এখন শনিবারগুলো পর্যন্ত মাটি হলো। অথচ 30 সেন্টের জন্য কিনা করছি। অথচ এই 30 সেন্ট যেন আমাকে পেয়ে বসেছে। এবার মাইক হাসলো। হাসছো কেন? আমি রাগে আর হতাশায় জিজ্ঞেস করলাম। বাবা বলেছিলেন এমনই হবে। তিনি বলেছিলেন যখন তুমি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সাথে দেখা করাতে। কি? আমি রাগ আর অবজ্ঞা মিশিয়ে জিজ্ঞেস করলাম। উনি আমার হতাশ হয়ে হাল ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন? প্রায় তাই। মাইক বলল, বাবার ধরনটা একটু ভিন্ন রকম। তিনি তোমার বাবার মতো নয়, অন্যরকম শিক্ষা দেয়। তোমার মা আর বাবা প্রচুর বক্তৃতা দেয়। আমার বাবা শান্ত ও অল্প কথার মানুষ। তুমি শুধু এই শনিবার অবধি অপেক্ষা করো, আমি বাবাকে বলবো যে তুমি প্রস্তুত। মানে তুমি বলছো আমাকে তৈরি করা হচ্ছিল? না, ঠিক তা নয়, কিন্তু হতেও পারে। বাবা তোমাকে শনিবারে বুঝিয়ে বলবেন। শনিবার দিন লাইনে অপেক্ষা করা। আমি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এমনকি আমার আসল বাবাও ওর উপর রেগে গিয়েছিলেন। আমার বাবা, যাকে নির্ধন বাবা বলে ডাকি, ভেবেছিলেন যে আমার ধনবান বাবা শিশু শ্রমিক আইন লঙ্ঘন করছেন এবং এর তদন্ত হওয়া উচিত। আমার শিক্ষিত গরিব বাবা আমাকে বলেছিলেন যা আমার ন্যায্য পাওনা তাই দাবি করতে, অন্ততপক্ষে ঘন্টা পিছু 25 সেন্ট করে। আমার গরিব বাবা আরও বলেছিলেন যে আমি যদি বেশি মাইনে না পাই আমি যেন তখনই ছেড়ে দেই। এমনিতেও তোমার এই বাজে কাজের প্রয়োজন নেই, আমার গরিব বাবা রাগ আর ঘৃণা মিশিয়ে বলেছিলেন। শনিবার সকাল 8টার সময় আমি মাইকের বাড়ি সেই ভাঙা দরজা দিয়ে আবার ঢুকলাম। যেই ঢুকেছি মাইকের বাবা বললেন, একটা সিটে বসো আর লাইনে অপেক্ষা করো। তিনি ঘুরে দাঁড়ালেন এবং শোবার ঘরের পাশে একটা ছোট অফিসে ঢুকলেন। আমি ঘরের চারপাশ দেখলাম। মাইককে কোথাও পেলাম না। আমার অস্বাভাবিক লাগছিল। সাবধানে আমি 4 সপ্তাহ আগে সেখানে দেখা সেই ভদ্র মহিলা দুজনের পাশে গিয়ে বসলাম। তারা হাসলেন এবং সোফার পাশে সরে আমাকে বসার জায়গা দিলেন। 45 মিনিট কেটে গেল। আমি এখন রাগে জ্বলছি। এই দুজন মহিলা ওর সাথে দেখা করে 30 মিনিট আগে বেরিয়ে গেছেন। একজন বয়স্ক ভদ্র মহিলা 20 মিনিট আগে ঢুকেছিলেন, এখন তিনিও চলে গেছেন।
বাড়িটা ফাঁকা, আর হাওয়াইয়ের এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আমি অতি পুরনো অন্ধকার লিভিং রুমে বসে ছোট ছেলেদের শোষণকারী এক কিপটে লোকের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। আমি শুনতে পাচ্ছি উনি অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ফোনে কথা বলছেন, অথচ আমাকে উপেক্ষা করছেন। আমি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কেন জানি না আমি বসে থাকলাম। শেষ অবধি 15 মিনিট পর ঠিক 9টার সময় ধনী বাবা তার অফিস থেকে বেরিয়ে এলেন। তিনি কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমাকে তার ছোট অফিসে ঢোকার জন্য ইশারা করলেন। আমি শুনলাম, তুমি মাইনে না বাড়ালে কাজ ছেড়ে দেবে। কথা বলতে বলতে ধনী বাবা তার অফিসের চেয়ারে ঘুরে বসলেন। হ্যাঁ, আপনি চুক্তির শর্ত পূরণ করছেন না। আমি প্রায় কেঁদে ফেললাম। একটি 9 বছরের বালকের পক্ষে একজন পূর্ণবয়স্কর মোকাবেলা করা সত্যি ভীতিপ্রদ। আপনি বলেছিলেন আমি আপনার জন্য কাজ করলে আপনি শেখাবেন। আমি আপনার জন্য কাজ করছি, আমি প্রচুর পরিশ্রম করছি। আমি আপনার জন্য কাজ করব বলে আমার বেসবল খেলা ছেড়ে দিয়েছি। আপনি আমার কথা রাখেননি, কিছু শেখাননি। আপনি একজন অসাধু লোক। শহরের সবাই ঠিকই চিনেছে আপনি লোভী। আপনি সব সময় টাকা চান, আর আপনার কর্মচারীদের সম্পর্কে আপনি চিন্তা করেন না। আপনি আমাকে অপেক্ষা করতে বাধ্য করলেন, অথচ কোনো শ্রদ্ধা দেখালেন না। আমি একটি ছোট ছেলে, তাই আমি এর থেকে ভালো ব্যবহারটা আশা করতে পারি। ধনবান বাবা তার চেয়ারে দুলতে থাকলেন। তার হাতটা থুতনিতে রেখে আমাকে প্রায় এক দৃষ্টিতে দেখছিলেন। মনে হচ্ছিল উনি আমাকে খুঁটিয়ে লক্ষ্য করছেন। মন্দ না, তিনি বললেন। 1 মাসেরও কমে তোমার কথাগুলো আমার বেশিরভাগ কর্মচারীর মতোই শোনাচ্ছে। কি? আমি জিজ্ঞেস করলাম। উনি কি বলছেন আমি বুঝতে পারলাম না। আমি আমার অভিযোগ জানাতে থাকলাম। আমি ভেবেছিলাম চুক্তিতে আপনার যা শর্ত ছিল তা মানবেন এবং আমাকে শেখাবেন। তার বদলে আপনি অত্যাচার করছেন। এটা নিষ্ঠুরতা, এটা সত্যি নিষ্ঠুরতা। আমি তো তোমাকে শেখাচ্ছি, শান্তভাবে সেই ধনবান বাবাটি বললেন। আমাকে আপনি কি শিখিয়েছেন? কিছুই না, আমি রেগে বললাম। এমনকি যখন থেকে এত কম পয়সায় আমি কাজ করতে রাজি হয়েছি, আপনি আমার সঙ্গে একবারও কথা বলেননি। ঘন্টায় 10 সেন্ট! ইস! গভর্নমেন্টের কাছে আপনার নামে নালিশ করা উচিত। আপনি জানেন আমাদের শিশু শ্রমিকের আইন আছে? জানেন আমার বাবা গভর্নমেন্টের জন্য কাজ করে? ওরে বাস! ধনী বাবা বললেন। এখন তো আমার কথাগুলো আমার প্রাক্তন কর্মচারীদের মতো শোনাচ্ছে। তাদের হয় আমি ছাড়িয়ে দিয়েছি চাকরি থেকে, অথবা তারা ছেড়ে চলে গেছে। তাহলে আপনি কি বলতে চান? আমি দাবি করলাম, একটা ছোট ছেলের তুলনায় আমি বোধহয় বেশ সাহসী বোধ করছি। আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। আমি আপনার জন্য কাজ করছি, আর আপনি বারবার আপনার কথা রাখেননি। আপনি আমাকে কিছুই শেখাননি। তুমি কি করে জানলে যে আমি তোমাকে কিছুই শেখানি? ধনবান বাবা শান্তভাবে জিজ্ঞেস করলেন। আরে, আপনি আমার সঙ্গে কখনো কথাই বলেননি। আমি 3 সপ্তাহের জন্য কাজ করেছি, আর আপনি আমায় কিছুই শেখাননি। শেখানো মানে কি কথা বলা আর বক্তৃতা দেয়া? ধনী বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। ওরা এভাবে তোমাদের স্কুলে শেখায়। তিনি হেসে বললেন, কিন্তু জীবন তোমাকে ওইভাবে শেখাবে না। আর আমি বলবো, জীবনই সবচেয়ে বড় শিক্ষক। বেশিরভাগ সময় জীবন তোমার সাথে কথা বলে না, শুধু ধাক্কা দেয়। এক একটা ধাক্কায় জীবন যেন বলতে চায়, জেগে ওঠো, আমি তোমায় কিছু শেখাতে চাই। এই লোকটা কি বলতে চাইছে? আমি নিজেকে নীরবে জিজ্ঞেস করলাম। জীবনের এই ধাক্কা দেওয়াটার মানে কি জীবনে আমাকে তিনি অন্য কিছু বোঝানোর চেষ্টা করছেন? এখন আমি বুঝতে পারছি আমাকে চাকরিটা ছাড়তেই হবে। আমি একজন এমন লোকের সাথে কথা বলছি যাকে বন্দি করে রাখা দরকার। যদি জীবনের কাছ থেকে শিক্ষা নিতে পারো তাহলে উন্নতি করবে, যদি না পারো তোমাকে নিরন্তর ধাক্কা খেতে হবে। লোকে দুইটা জিনিস করে, কেউ জীবনের এই ধাক্কাগুলো সহ্য করে যায়, আর কেউ রেগে গিয়ে নিজেরা পাল্টা ধাক্কা মারে। কিন্তু তারা ধাক্কা মারে তাদের মালিককে, অথবা চাকরিকে, অথবা স্বামী বা স্ত্রীকে। তারা জানে না আসলে জীবনটাই তাকে আঘাত করেছে। আমি বুঝলাম না উনি কি বিষয়ে কথা বলছেন। জীবন আমাদের সব দিকেই চারদিক থেকে ধাক্কা মারে। কেউ হাল ছেড়ে দেয়, অন্যরা লড়াই করে। খুব অল্প সংখ্যক লোকই এর থেকে শিক্ষা নেয় এবং এগিয়ে যায়। তারা জীবনের এই ধাক্কা দেওয়াকে স্বাগত জানায়। এই অল্প সংখ্যক লোকের কাছে এর মানে তাদের কিছু শেখা প্রয়োজন। তারা শেখে আর এগিয়ে যায়। বেশিরভাগ হাল ছেড়ে দেয় এবং কয়েকজন তোমার মতো লড়াই করে। ধনবান বাবা উঠে দাঁড়ালেন, আর পুরনো ক্যাচ ক্যাচ আওয়াজ করা সেই কাঠের জানালা মেরামত করা দরকার যা, সেটা বন্ধ করলেন। তুমি যদি এই শিক্ষাটা নাও তাহলে একজন বুদ্ধিমান, ধনী আর সুখী যুবকে পরিণত হবে। যদি না নাও, সারাটা জীবন তোমার চারদিকে কম মাইনে অথবা তোমার বসকে দোষ দেবে। ভাগ্যকে শিখে ছেড়ার সেই আশায় তুমি জীবন কাটাতে থাকবে, যে হয়তো কখনো তোমার সব আর্থিক সমস্যার সমাধান করবে না। ধনবান বাবা আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তখনও শুনছি কিনা। আমাদের দুজনের চোখাচোখি হলো। আমরা একে অন্যের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। আমাদের চোখের দিকে মনের ভাব স্রোতের মতো আদান প্রদান হতে লাগলো। শেষে যখন আমি তার শেষ বক্তব্যের অর্থ আত্মস্থ করতে সক্ষম হলাম, চোখ নামিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম উনি ঠিক বলছেন। আমি একে দোষারোপ করছিলাম, অথচ আমি ওকে শেখাতে বলেছিলাম। আমি অকারণে ঝগড়া করছিলাম। ধনী বাবা বলতে লাগলো,
দেখো, তুমি যদি ভীতু হও তাহলে যতবারই তোমার জীবন তোমাকে ধাক্কা মারবে তুমি হাল ছেড়ে দেবে। তুমি তেমন মানুষ হলে তুমি সারা জীবন সাবধানে খেলে কাটাবে, সঠিক কাজ করবে এবং নিজেকে এমন এক সময়ের জন্য সুরক্ষিত রাখবে যা কোনোদিন আসবে না। তারপর একঘেয়ে বুড়োদের মতো মরে যাবে। তোমার অনেক বন্ধু থাকবে, তারা তোমাকে পছন্দ করে, কারণ তুমি একজন ভালো পরিশ্রমী মানুষ। তুমি সাবধানে জীবন কাটিয়েছো এবং ঠিক কাজগুলো করেছো। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। তুমি ভীষণভাবে জিততে চেয়েছো, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনার থেকে বড় ছিল। মনের গভীরে তুমি শুধু তুমিই জানবে যে তুমি এর জন্য চেষ্টা করনি। তুমি জীবনে সাবধানে খেলা বেছে নিয়েছ। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। 10 সেকেন্ডে আমরা একে অন্যের দিকে চেয়ে রইলাম। ওর বক্তব্যের অর্থ পরিষ্কার হতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপনি আমাকে চারপাশ থেকে ধাক্কা দিচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। ছিল হয়তো তাই বলবে। ধনী বাবা মৃদু হাসলেন। কিন্তু আমি তোমাকে জীবনের স্বাদ উপলব্ধি করাতে চাচ্ছি। জীবনের স্বাদ? সেটা কেমন? আমি জিজ্ঞেস করলাম। আমি তখনও রেগে আছি। তুমি আমার কাছে আয়ের পথ জানতে চেয়েছিলে। আমার কাছে 150 জনের বেশি কর্মচারী আছে। তাদের মধ্যে একজনও আমি পয়সা সম্বন্ধে কি জানি সেটার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেনি। তারা আমার কাছে চাকরি চেয়েছে আর বেতনের আশা করে, কিন্তু কখনো টাকা পয়সার ব্যাপারে তাদের কিছু শেখাতে বলেনি। সেজন্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে ভালো বছরগুলো টাকার জন্য কাজ করে কাটিয়ে দেয়। তারা যে কিসের জন্য কাজ করছে তা বুঝতে পারে না। ওখানে বসে আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সেই জন্য মাইক যখন আমাকে বলল যে তুমি কি করে টাকা রোজগার করতে হয় তা শিখতে চাও, আমি স্থির করলাম এমন একটা কোর্স বানাবো যেটা হবে বাস্তব জীবনের কাছাকাছি। কিন্তু তুমি একটা কথাও শুনছো না। তাই আমি ঠিক করলাম যে জীবন তোমাকে চারদিক থেকে একটু ধাক্কা দিক, যাতে তুমি আমার কথা শুনতে পারো। সেজন্য আমি শুধু তোমাকে 10 সেন্ট মাইনে দিয়েছিলাম। তাহলে ঘন্টায় শুধু 10 সেন্টের জন্য কাজ করে আমি কি শিখলাম? আমি জিজ্ঞেস করলাম। এই যে আপনি একজন বাজে লোক এবং আপনার কর্মচারীদের শোষণ করেন। ধনবান বাবা চেয়ারটার পেছনে দুলিয়ে প্রাণ খুলে হেসে নিলেন। শেষ পর্যন্ত যখন তার হাসি থামল তিনি বললেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আমাকে সমস্যা ভেবে দোষারোপ করা বন্ধ করো। তুমি যদি ভাবো সমস্যাটা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমিই সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে। কিছু শিখে নিজে আরও জ্ঞানী হতে পারবে। বেশিরভাগ লোকই চায় পৃথিবীর আর সবাই পাল্টে যাক, তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সোজা। আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছেন আপনি। তোমার সমস্যার জন্য আমাকে দোষ দিও না। ধনী বাবা অধৈর্য হয়ে বললেন। কিন্তু আপনি আমাকে শুধু 10 সেন্ট দিচ্ছেন। তাহলে তুমি কি শিখলে? ধনী বাবা মৃদু হেসে জিজ্ঞেস করলেন। যে আপনি একজন বাজে লোক। আমি ধূর্ত হেসে বললাম, দেখো, তুমি ভাবছো আমি তোমার সমস্যা। আমি বললাম, কিন্তু সেটা তো ঠিক আছে। ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গি বজায় রাখো আর জীবনে কিছু শিখো না। তোমার দৃষ্টিভঙ্গি যদি আমিই সমস্যা হই, তবে তোমার কি বিকল্প আছে? বাহ, তুমি যদি আমাকে আরও মাইনে দাও অথবা আরও সম্ভ্রম না দেখাও বা শেখাও, আমি কাজ ছেড়ে দেব। ভালো বলেছ, ধনীবাবু বললেন। বেশিরভাগ লোকেরা এটাই করে। তারা চাকরি ছেড়ে অন্য চাকরি খোঁজে, যেখানে সুযোগ বেশি, বেতন বেশি। তারা সত্যি ভাবে যে একটা নতুন চাকরি আর বেশি মাইনে তাদের সমস্যার সমাধান করবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়? আমি জিজ্ঞেস করলাম। শুধু এই নগণ্য ঘন্টায় 10 সেন্ট নেওয়া আর খুশি হওয়া? ধনবান বাবা মৃদু হাসলেন। সেটা অন্য লোকেরা করে। মাইনেটা শুধু গ্রহণ করে, যদিও তারা জানে অর্থের জন্য তাদের এবং তাদের পরিবারের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু ওইটুকুই তারা করে, এই ভেবে যে বেতন বৃদ্ধি তাদের সমস্যার সমাধান করবে। বেশিরভাগ লোকই এটা মনে করে। আবার কেউ কেউ দ্বিতীয় চাকরি নেয়, আরও বেশি পরিশ্রম করে, কিন্তু আবার সেই স্বল্প মাইনেই গ্রহণ করে। আমি মেঝের দিকে তাকিয়েছিলাম। ধনী বাবা কী শিক্ষা দিতে চাচ্ছে তা বুঝতে পারছিলাম, অনুভব করতে পারছিলাম। এটাও জীবনের এক ধরনের স্বাদ। শেষে মুখ তুললাম আর প্রশ্নের পুনরাবৃত্তি করলাম, তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়? এইটা দিয়ে। আমার মাথায় আঙুল দিয়ে আঘাত করে তিনি বললেন, তোমার কানের মধ্যে এই বস্তুটা দিয়ে। সেই মুহূর্তে আমার ধনবান বাবা আমাকে এমন এক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন যা তার সফলতার কেন্দ্রবিন্দু, যা তাকে আর সমস্ত কর্মচারী আর আমার নির্ধন বাবার থেকে আলাদা করেছে, যা শেষ অবধি তাকে হাওয়াইয়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন করে তুলেছিল। অথচ আমার উচ্চশিক্ষিত গরিব বাবা সারা জীবন অর্থের জন্য শুধু সংগ্রামী করেছেন। এই একটা দৃষ্টিভঙ্গি তার পুরো জীবন পাল্টে দিয়েছে। ধনবান বাবা এই দৃষ্টিভঙ্গির কথা বারবার বলেছেন এবং আমি তার নাম দিয়েছি 1 নম্বর শিক্ষা। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী টাকার জন্য কাজ করে। ধনবান মানুষ টাকাকে দিয়ে নিজের কাজ করায়। সেদিনের সেই উজ্জ্বল শনিবার সকালে আমার নির্ধন বাবা আমাকে যা শিখিয়েছিলেন, আমি তার থেকে সম্পূর্ণ অন্যরকম শিক্ষা লাভ করছিলাম। 9 বছর বয়সেই আমি সচেতন হলাম যে দুইজন বাবাই আমাকে শেখাতে চাচ্ছেন। দুইজন বাবাই আমাকে পড়াশোনায় উৎসাহ দিচ্ছেন, কিন্তু একই জিনিস শেখাননি। আমার উচ্চশিক্ষিত বাবা পরামর্শ দিচ্ছেন,
তিনি যা করছেন আমি যেন তাই করি। বাবা, আমি চাই তুমি পড়াশোনা করো, পরিশ্রম করো, ভালো নাম্বার পাও, যাতে তুমি একটা বড় কোম্পানিতে নিরাপদে চাকরি করতে পারো। আর দেখো, তাতে যেন খুব ভালো সুযোগ সুবিধা থাকে। অন্যদিকে আমার ধনবান বাবা আমাকে শেখাতে চাচ্ছিলেন অর্থ কিভাবে কাজ করে, যাতে আমি অর্থকে দিয়ে আমার কাজ করাতে পারি। ওর দেওয়া এই শিক্ষা সারা জীবন আমার কাজে আসবে, শুধু ক্লাসরুমের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। আমার ধনী বাবা আমার প্রথম পাঠ দিচ্ছিলেন। তুমি যে ঘন্টায় 10 সেন্ট করে কাজ করার ব্যাপারে রেগে গিয়েছো, এতে আমি খুশি হয়েছি। তুমি যদি রেগে না যেতে এবং আনন্দের সাথে গ্রহণ করতে, সত্যি কথা বলতে কি আমি তোমাকে শেখাতে পারতাম না। দেখো, প্রকৃত শিক্ষার জন্য কর্মশক্তি, আবেগ এবং তীব্র আকাঙ্ক্ষার প্রয়োজন। এই ফর্মুলায় রাগের একটা বিরাট অংশ রয়েছে, কারণ আবেগ তৈরি হয় ভালোবাসা ও রাগের সংমিশ্রণে। টাকাকড়ির ব্যাপারে বেশিরভাগ লোক সাবধানে খেলতে চায়, তাতে সে নিরাপদ বোধ করে। তাই আবেগ দিয়ে তারা পরিচালিত হয় না, হয় ভয় দিয়ে। তাহলে সেজন্যই কি তারা কম মাইনের চাকরি নেয়? অবশ্যই, ধনী বাবা বললেন। কিছু লোক বলে যে আমি লোকেদের শোষণ করি, কারণ আমি চিনি কারখানা আর গভর্নমেন্টের মতো মোটা বেতন দেই না। আমি বলি লোকেরা নিজেরাই নিজেদের শোষণ করে, ভয়টা তাদের, আমার নয়। কিন্তু আপনার কি মনে হয় না ওদের বেশি বেতন দেওয়া উচিত? আমি জিজ্ঞেস করলাম। আমার দেওয়ার প্রয়োজন হবে না। আর তাছাড়া বেশি পারিশ্রমিক দিলেই সেই সমস্যার সমাধান হবে না। তোমার বাবাকে দেখো, উনি যথেষ্ট রোজগার করে, তাও ওর ধার দেনা থেকেই যায়। 20 টাকা দিলেও বেশিরভাগ লোকের ধার বাড়তেই থাকে। ও, এজন্যই ঘন্টায় 10 সেন্ট? আমি মৃদু হাসলাম। এটা শিক্ষার একটা অঙ্গ। ঠিক তাই, মৃদু হাসলেন ধনী বাবা। দেখো, তোমার বাবা স্কুলে গেছেন এবং খুব ভালো শিক্ষা লাভ করেছেন, যাতে তিনি একটি বেশি বেতনের চাকরি পেতে পারেন। উনি পেয়েছেনও, কিন্তু তবুও ওর টাকা কড়ির সমস্যা আছে, কারণ তিনি স্কুলের টাকা কড়ি সম্পর্কে কিছুই শেখেনি। তারপর তিনি টাকার জন্য কাজ করায় বিশ্বাস করেন। আর আপনি করেন না? আমি জিজ্ঞেস করলাম। না, সত্যি না, ধনবান বাবা বললেন। তুমি যদি অর্থের জন্য কাজ করতে চাও, তাহলে স্কুলে থাকাই ভালো। ওই জিনিস শেখার জন্য ওই জায়গাটা দারুণ। কিন্তু যদি তুমি শিখতে চাও যে কি করে টাকা তোমার জন্য কাজ করাতে হয়, বা টাকাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়, তাহলে আমি তোমাকে সেটা শিখাবো। কিন্তু শুধু যদি তুমি শিখতে চাও তবেই শেখাবো, নয়তো নয়। সবাই কি সেটা শিখতে চাইবে না? আমি জিজ্ঞেস করলাম। না, ধনবান বাবা বললেন, কারণ অর্থের জন্য কাজ করতে শেখাটা সহজতর। বিশেষ করে যখন টাকা পয়সার ব্যাপারে আলোচনা হয়, তখন যদি ভয় তোমার প্রাথমিক আবেগ থাকে। আমি বুঝলাম না। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম। এটা নিয়ে দুশ্চিন্তা করো না। শুধু জেনে রাখো, ভয়ের জন্য বেশিরভাগ লোক চাকরি করে। বিল মেটাতে না পারার ভয়, যথেষ্ট টাকা না থাকার ভয়, আবার শুরু করার ভয়। একটা পেশা অথবা ব্যবসা শেখার একই মূল্য। বেশিরভাগ লোক টাকার কৃতদাস হয়ে যায়, আর তারপর তার মালিকের উপর রেগে যায়। অর্থকে নিজের জন্য কাজ করাতে শেখানোর ব্যাপারটা বোধহয় সম্পূর্ণ আলাদা শিক্ষা। আমি জিজ্ঞেস করলাম। নিশ্চয়ই, তিনি উত্তর দিলেন। হাওয়াইয়ের এই সুন্দর সকালে আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। আমার বন্ধুরা তাদের লিটল লিগের বেসবল খেলা সবে শুরু করতে চলেছে। কোনো কারণে আমি নিজেকে ধন্যবাদ দিলাম। আমি ঘন্টায় 10 সেন্টে কাজ করব বলে স্থির করেছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি এমন কিছু শিখতে চলেছি যা আমার বন্ধুরা স্কুলে শিখতে পারবে না। শেখার জন্য প্রস্তুত? ধনীবাবা জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই, আমি মুচকি হাসলাম। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। আমি দূর থেকে তোমায় শিক্ষা দিচ্ছিলাম। 9 বছর বয়সেই তুমি টাকার জন্য কাজ করতে কেমন লাগে তা অনুভব করতে পেরেছ। বেশিরভাগ লোকেরা কিভাবে জীবনযাপন করে তা বুঝতে হলে তোমার শেষ মাসটা 50 বছর দিয়ে গুণ করো, তাহলে তোমার একটা ধারণা হবে। আমি বুঝলাম না। উত্তরে বললাম, চাকরি করা, তারপর বেতন বাড়াতে বলা। আমার সঙ্গে দেখা করা তোমার কেমন লাগছিল? অসহ্য। তুমি যদি টাকার জন্য কাজ করা বেছে নাও, অনেকের মতোই তোমার জীবনের অর্থ এরকম হবে, ধনী বাবা বললেন। আর যখন শ্রীমতী মার্টিন 3 ঘন্টা কাজের জন্য তোমার হাতে 3টি ডাইম দিয়েছিলেন, তখন তোমার কেমন লেগেছিল? আমার মনে হয়েছিল এটা যথেষ্ট নয়, এটা কিছুই মনে হচ্ছিল না। আমি নিরাশ হয়েছিলাম। আর বেশিরভাগ কর্মচারী যখন বেতনের চেকটা দেখে, তখন তাদেরও এরকমই মনে হয়। বিশেষ করে সব ট্যাক্স আর সব ডিডাকশনের পর। অন্ততপক্ষে তুমি 100%ই পেয়েছিলে। তুমি বলতে চাইছো বেশিরভাগ কর্মচারীরা সমস্ত বেতন পায় না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। না, ধনীবাবু বললেন। গভর্নমেন্ট সবসময় তার ভাগ নিয়ে নেয় ট্যাক্স হিসেবে। ওরা কিভাবে এটা করে? আমি জিজ্ঞেস করলাম। ট্যাক্স? তুমি রোজগার করলে তোমাকে ট্যাক্স দিতে হবে। তুমি খরচা করলে তোমাকে ট্যাক্স দিতে হবে। তুমি টাকা জমালে তোমাকে ট্যাক্স দিতে হবে। এমনকি তুমি মারা গেলেও তোমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে লোকেরা কেন সরকারকে তাদের উপর এরকম অন্যায় করতে দেয়? ধনীরা করতে দেয় না। ধনবান বাবা মৃদু হেসে বললেন, গরিব আর মধ্যবিত্তরা করে। আমি বাজি রেখে বলতে পারি আমি তোমার বাবার চেয়ে বেশি রোজগার করি, তবুও তিনি ট্যাক্সের জন্য আমার থেকে বেশি টাকা দেন। সেটা কি করে সম্ভব? আমি জিজ্ঞেস করলাম। 9 বছরের বালক হিসেবে আমার কাছে এর অর্থ কোনোভাবেই পরিষ্কার হচ্ছিল না।
তারা গভর্নমেন্টকে কেন এদের উপর এমন করতে দেবে? ধনবান বাবা নীরবে সেখানে বসে রইলেন। আমার মনে হলো উনি চাইছেন আমি বকবক না করে ওনার কথা শুনি। শেষে আমি শান্ত হলাম। যা শুনছি তা আমার ভালো লাগেনি। আমি জানতাম সবসময় ট্যাক্স এত বেশি দিতে হয় বলে আমার বাবা অভিযোগ করতেন, কিন্তু সত্যি এ বিষয়ে কিছু করেননি। তাহলে কি জীবনে এভাবেই ধাক্কা দিচ্ছিল? ধনবান বাবা আমার দিকে ধীরে ধীরে তার চেয়ারে বসে নীরবে দুলছিলেন। শেখার জন্য প্রস্তুত? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়ালাম। আমি যেমন তোমাকে বলেছি, অনেক কিছুই শেখার আছে। কি করে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায়, এই শিক্ষাটা আজীবন শিখতে হয়। বেশিরভাগ লোক 4 বছরের জন্য কলেজে যায় আর তাদের পড়াশোনা শেষ হয়ে যায়। আমি আগেই জেনে গেছি যে আমার অর্থ নিয়ে এই শিক্ষাটা সারা জীবন ধরে চলবে। কারণ সোজা কথায় আমি যত জানতে পারবো, যত বুঝতে পারবো, আর ততই বুঝতে পারবো যে আমার আরও জানা দরকার। বেশিরভাগ লোক এ বিষয়ে পড়াশোনা করে না। তারা কাজে যায়, তাদের বেতনের চেক পায়, চেকবুকে ব্যালেন্স করে, ব্যাস হয়ে গেল। আর তার উপর আবার চিন্তা করে টাকা পয়সার সমস্যা কেন হচ্ছে। তাদের মনে হয় আরো বেশি টাকা ইনকাম করলে হয়তো সমাধান হবে। খুব কম সংখ্যকই বুঝতে পারে যে আর্থিক শিক্ষার স্বল্পতাই তাদের আসল সমস্যা। তাহলে আমার বাবার ট্যাক্সের সমস্যার কারণ তিনি অর্থ সম্বন্ধে কিছুই বোঝেন না? আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম। দেখো, অর্থকে কিভাবে তোমার জন্য কাজ করাতে হয় সেই শিক্ষার একটি অতি ছোট ভাগ হচ্ছে ট্যাক্স। আজ আমি শুধু জানাতে চাই যে তোমার মধ্যে অর্থ সম্বন্ধীয় শেখার আবেগ এখনো আছে কিনা। বেশিরভাগ লোকের সেই তীব্র বাসনাটাই থাকে না। তারা স্কুলে যেতে চায়, একটি পেশার শিক্ষা নিতে চায়, কাজ করতে করতে আনন্দ পেতে চায় এবং অনেক টাকা পয়সা উপার্জন করতে চায়। হঠাৎ যখন বড় কোনো সমস্যা নিয়ে জেগে ওঠে, তখন তারা কাজ বন্ধ করতে পারে না। এটা শুধুমাত্র টাকার জন্যই। অথচ অর্থকে কি করে তোমার জন্য কাজ করাতে হয় সেই শিক্ষাটি না থাকার খেসারত দিতে হয় তাদেরকে। তাহলে তোমার কি এখনো শেখার ইচ্ছা আছে? ধনবান বাবা জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়ালাম। ভালো, তিনি বললেন। এখন কাজে ফিরে যাও। এবার আমি তোমাকে কোনো বেতন দিব না। কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। তুমি ঠিক শুনছ, কিছুই না। তুমি প্রতি শনিবার একইভাবে 3 ঘন্টা করে কাজ করবে, কিন্তু এবার তোমার ঘন্টায় 10 সেন্টও দেওয়া হবে না। আমি কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। আমার সঙ্গে মাইকের আগেই এ বিষয়ে কথাবার্তা হয়ে গেছে। ও বিনা মাইনেতে আগে থেকেই কাজ করছে, ঝাড় পোছ করছে আর টিনের জিনিস সাজাচ্ছে। তুমি বরং তাড়াতাড়ি করো, ওখানে যাও। এটা অন্যায়, আমি চিৎকার করলাম। কিছু তো দিতেই হবে। তুমি বলেছো তুমি শিখতে চাও। তুমি যদি এখন এটা না শেখো, তাহলে তুমি বড় হয়ে আমার লিভিং রুমে বসে থাকা ওই মহিলা আর দুজন বয়স্ক লোকের মতো হবে। টাকার জন্য কাজ করবে আর আশা করবে আমি যেন তোমাদের চাকরি থেকে না ছাড়িয়ে দেই। অথবা তোমার বাবার মতো প্রচুর অর্থ রোজগার করেও দেনায় আকণ্ঠ ডুবে থাকবে আর আশা করবে আরও বেশি টাকা কামালে সমস্যার সমাধান হবে। যদি তাই চাও, তাহলে আমাদের প্রথম যে কথাটা হয়েছিল ঘন্টায় 10 সেন্ট, আমি তাই দেব। অথবা বেশিরভাগ লোক যা করে তুমি তাও করতে পারো। যথেষ্ট মাইনে নাই বলে অভিযোগ করো, কাজ ছেড়ে দাও আর নতুন চাকরি খোঁজো। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। ধনবান বাবা মাথায় আঙুল দিয়ে মৃদু আঘাত করলেন। এটা ব্যবহার করো। এটা ভালোভাবে ব্যবহার করতে পারলে তুমি শীঘ্রই আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেবে, আর তুমি একজন ধনী ব্যক্তিতে পরিণত হবে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কি একটি বাজে প্রস্তাব আমাকে দেয়া হলো তা বিশ্বাস হচ্ছিল না। আমি এসেছিলাম বেতন বাড়ানোর কথা বলতে, আর এখন বলা হচ্ছে বিনা পরিশ্রমিকে কাজ করে যেতে হবে। ধনবান বাবা আমার মাথায় আবার ঠুকঠুক করলেন এবং বললেন, এটা ব্যবহার করো, এখান থেকে বেরিয়ে যাও, নিজের কাজ করো। আমাকে যে বেতন দেওয়া হচ্ছে না সেটা গরিব বাবাকে বলিনি। উনি ব্যাপারটা বুঝতেন না। আর আমি ওনাকে এমন কিছু বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম না যেটা আমি নিজেও তখনও ভালোভাবে বুঝিনি। আর 3 সপ্তাহ মাইক আর আমি প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করছিলাম বিনা পয়সায়। কাজটা নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না, আর রুটিনটাও ক্রমশ সহজ হয়ে গিয়েছিল। কিন্তু বেসবল খেলাটা না খেলতে পারায়, কমিক কিনতে পারার সামর্থ্য না থাকায় দুঃখটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। 3 সপ্তাহ পর এক দুপুরে ধনবান বাবা এলেন। আমরা পার্কিংয়ের জায়গায় তার ট্রাক ঢোকার ইঞ্জিন বন্ধ হওয়ার আওয়াজ শুনলাম। তিনি স্টোরের ভেতর ঢুকলেন এবং মার্টিনকে স্টোরের কাজকর্ম কেমন চলছে সে সম্পর্কে খবর নেয়ার জন্য তিনি আইসক্রিম ফ্রিজারের কাছে গেলেন। দুটো বার টেনে বের করলেন, তার দাম দিলেন এবং তারপর মাইক আর আমার দিকে ইশারা করলেন। ছেলেরা, চলো একটু হাঁটতে যাওয়া যাক। কয়েকটি গাড়িকে কৌশলে পাশ কাটিয়ে আমরা রাস্তা পার হলাম। তারপর একটি বড় ঘাসে ভরা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। সেখানে কয়েকজন বয়স্ক লোক সফট বল খেলছিল। দূরে একটা পিকনিক টেবিলে বসার পর তিনি মাইককে আর আমাকে আইসক্রিম বার বের করে দিলেন। কেমন চলছে তোমাদের কাজ? ঠিক আছে, মাইক বলল। আমিও সহমত হয়ে মাথা নাড়ালাম। কিছু শিখলে? ধনুবাবা জিজ্ঞেস করলেন। মাইক আর আমি পরস্পরের দিকে তাকালাম, কাঁধ ঝাঁকালাম এবং একসাথে মাথা নাড়ালাম। জীবনের একটি বড় ফাঁদ এড়িয়ে যাওয়া। ওহে, এবার চিন্তা ভাবনা শুরু করলে তো ভালো হয়। তোমরা এখন জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ।
এই শিক্ষা যদি তোমরা শিখতে পারো, তোমরা স্বাধীন আর নিরাপদ জীবন কাটাতে পারবে। যদি তোমরা না শিখতে পারো, তোমাদের দশাও শেষ অবধি শ্রীমতী মার্টিন অথবা যারা এই পার্কে সফটবল খেলছে তাদের মতো হবে। ওরা অতি অল্প অর্থের জন্য প্রচুর খাটে আর চাকরির নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে থাকে। প্রতি বছরের শেষে 3 সপ্তাহ ছুটি আর 45 বছর কাজের পর স্বল্প পেনশনের জন্য সানন্দে প্রতীক্ষা করে। সেটা যদি তোমাদের কাঙ্ক্ষিত হয়, তাহলে আমি তোমাদের মাইনে বাড়িয়ে ঘন্টায় 25 সেন্ট করে দেব। এবার চিন্তা ভাবনা শুরু করলে ভালো হয়। তোমরা এখন জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। এই শিক্ষা যদি তোমরা শিখতে পারো, তোমরা স্বাধীন আর নিরাপদ জীবন কাটাতে পারবে। আমি বললাম, কিন্তু ওরা তো পরিশ্রমী ভালো মানুষ। আপনি কি এদের নিয়ে মজা করছেন? আমি জোর দিয়ে বললাম। ধনবান বাবার মুখে একটু হাসি খেলে গেল। দেখো মিসেস মার্টিন আমার মায়ের মতো। আমি কখনোই এত নিষ্ঠুর হব না। আর কথাটা হয়তো নিষ্ঠুর শোনাচ্ছে, কারণ আমি চেষ্টা করছি আমার যতদূর সাধ্য তোমাদের দুজনকে কিছু একটা বিশেষ দেখাতে। আমি তোমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাচ্ছি, যাতে তোমরা কিছু শিখতে পাও। এমন কিছু যা বেশিরভাগ লোক কখনো দেখার সুযোগ পায় না, কারণ তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ। বেশিরভাগ লোক যে ফাঁদে পড়েছে সেটা দেখতে পায় না। মাইক আর আমি তার বক্তব্য স্পষ্ট না বুঝে ওখানে বসে থাকলাম। ওর কথা নিষ্ঠুর শোনাচ্ছিল, তবু আমরা বুঝতে পারছিলাম উনি প্রাণপণে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন। একটু হেসে ধনী বাবা বললেন, ঘন্টায় 25 সেন্টটা কি ভালো শোনাচ্ছে না? এটা তোমাদের হৃদস্পন্দন একটু বাড়িয়ে দিচ্ছে না? ঠিক আছে, আমি ঘন্টায় $1 দেব। ধনী বাবা একটু ধূর্ত হাসি হেসে বললেন। এবার আমার হৃদযন্ত্র দৌড়াতে শুরু করেছে। আমার মগজ চিৎকার করে বলতে চাইছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি ঠিক কি শুনছি। তাও আমি কিছু বললাম না। ঠিক আছে, ঘন্টায় $2। আমার 2 বছরের ছোট মগজ আর হৃদযন্ত্র ফেটে যাওয়ার উপক্রম। যতই হোক, 1956 সালে ঘন্টায় $2 আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বালকে পরিণত করবে। আমি কল্পনাও করতে পারি না এত টাকা রোজগার করছি। আমি ডিলটা করতে চাচ্ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছিলাম নতুন সাইকেল, নতুন বেসবল গ্লাভস আর আমার নগদ টাকা দেখে বন্ধুদের বিস্ময় আর শ্রদ্ধা। তাছাড়া জিমি আর তার বন্ধুরা কখনো আমাদের গরিব বলতে পারবে না। কিন্তু কোনো কারণে আমি চুপ করে থাকলাম। হতে পারে আমার মগজটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর একটা ফিউজ উড়ে গিয়েছিল, কিন্তু অন্তরের গভীরে আমি ভীষণভাবে ঘন্টায় $2 চাচ্ছিলাম। আইসক্রিমটা গলে গিয়েছিল আর আমার হাত বেয়ে বেয়ে পড়ছিল। আইসক্রিমের কাঠিটা খালি হয়ে গিয়েছিল। নিচে একটা চকচকে ভ্যানিলা আর চকোলেটের মিশ্রণ পড়েছিল। পিঁপড়েরা সেটা উপভোগ করছিল। ধনবান বাবা দুটি বালকের দিকে বিস্ফোরিত চোখে খালি মস্তিষ্কে তার দিকে চেয়েছিলেন। তিনি জানতেন যে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি এও জানতেন যে আমাদের আবেগের কিছুটা অংশ ডিলটা চাচ্ছিল। তিনি জানতেন প্রতিটি মানুষের আত্মার একটি দুর্বল এবং অভাবগ্রস্ত দিক থাকে, যেটাকে কেনা যায়। আর তিনি এও জানতেন প্রতিটি মানুষের আত্মার আরেকটি অংশ থাকে, যেটা দৃঢ় স্থির সংকল্প, যেটা কোনোদিন কেনা যায় না। প্রশ্নটা হলো, কোনটা বেশি শক্তিশালী? তিনি নিজের জীবনকালে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু কখনোই তিনি চাকরির জন্য কাউকে ইন্টারভিউ নিয়েছেন সেই মানুষটির মনের পরীক্ষাও নিয়েছেন? ঠিক আছে, ঘন্টার $5। হঠাৎ আমার অন্তরে একটি স্তব্ধতা টের পেলাম। কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। প্রস্তাবটা অত্যন্ত বড় এবং ক্রমশ একটা উপহাসে পরিণত হলো। 1956 সালে বেশিরভাগ বড়রাও ঘন্টায় $5 রোজগার করতো না। লোভ অন্তর্হিত হলো আর শান্তি নেমে এলো। ধীরে ধীরে আমি মাইককে দেখার জন্য বাদিকে ঘুরলাম। সেও আমার দিকে ঘুরল। আমার আত্মার যে অংশ দুর্বল আর অভাবগ্রস্ত তা স্তব্ধ হয়ে গেল। আমার আত্মার যে অংশ কেনা যায় না তার জয় হলো। অর্থ সম্বন্ধে একটি শান্তি আর নিশ্চয়তা আমার মস্তিষ্ক এবং আত্মায় প্রবেশ করলো। আমি জানতাম মাইকও সে কথা বুঝতে পেরেছে। ভালো। ধনবান বাবা বললেন নরম স্বরে, বেশিরভাগ মানুষের একটি মূল্য থাকে, আর তাদের সেই মূল্যর কারণ হচ্ছে মানুষের দুইটা আবেগ, ভয় আর লোভ। প্রথমে অর্থ না থাকার ভয় আমাদের পরিশ্রম করে কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর তারপর আমাদের বেতনটা হাতে এলে লোভ অথবা ইচ্ছা আমাদের চিন্তা করাতে থাকে যে সুন্দর জিনিসগুলো অর্থ দিয়ে কেনা যায়। আমরা সেই সব কামনা করি। ছকটা তখনই ঠিক হয়ে যায়। কি ছক? আমি জিজ্ঞেস করলাম। ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, বিল জমা দেয়া, আবার ওঠা, কাজে যাওয়া, বিল জমা করার ছক। তখন থেকে তাদের সারা জীবন দুটো আবেগ দিয়ে পরিচালিত হতে থাকে, ভয় আর লোভ। তাদের আরও বেশি অর্থের লোভ দেখায়। তারা চক্রটা চালাতে থাকবে, খরচও আরও বাড়িয়ে দেবে। আমি একে ইঁদুর দৌড় বা র্যাট রেস বলছি। অন্য কোনো রাস্তা আছে? মাইক জিজ্ঞেস করলো। হ্যাঁ, ধনবান বাবা ধীরে ধীরে বললেন, কিন্তু অতি অল্প সংখ্যক লোক সেটা খুঁজে পায়। আর সেই রাস্তাটা কি? মাইক জিজ্ঞেস করলো। আমি আশা করছিলাম যে তোমরা আমার সঙ্গে কাজ করতে করতে আর শিখতে শিখতে সেটাই খুঁজে পাবে। সেই জন্য আমি টাকা দেয়া বন্ধ করে দিয়েছিলাম। কোনো আভাস দিতে পারো? মাইক জিজ্ঞেস করলো। আমরা একরকম কঠিন পরিশ্রম করে কাজ করি, তাও বিনা মাইনেতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে,
প্রথম পদক্ষেপটি হলো সত্য কথা বলা। ধনবান বাবা বললেন, আমরা মিথ্যা কথা বলছিলাম না। আমি বললাম, আমি তো বলিনি তোমরা মিথ্যা বলছো, আমি সত্য কথা বলতে বলেছি। ধনবান বাবা আবার বললেন, কি বিষয়ে সত্যি কথা? তোমাদের কিরকম অনুভূতি হচ্ছে? ধনবান বাবা জিজ্ঞেস করলেন, তোমাদের অন্য কাউকে বলতে হবে না, শুধু নিজেকে বলো। তুমি বলতে চাইছো এই পার্কের লোকজন, যেসব লোকেরা তোমার জন্য কাজ করে, যেমন মিসেস মার্টিন, তারা এরকম অনুভব করে না? আমি জিজ্ঞেস করলাম। তিনি উত্তরে বললেন, আমার সন্দেহ হয়। তার বদলে তারা অর্থের ভয় অনুভব করে। ভয়ের মুখোমুখি হওয়ার বদলে তারা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু চিন্তা করে না। তারা আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বুদ্ধির ব্যবহার করে না। আমাদের মাথায় টোকা মারলেন তিনি। সুতরাং নিজের চিন্তা ভাবনায় আবেগই প্রধান হয়ে ওঠে, মাইক বলল। ঠিক বলেছ। তাদের সত্যিকারের অনুভূতি নিজেদের কাছে প্রকাশ করার বদলে তারা আবেগ অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। মাথা খাটিয়ে চিন্তা করে না, তারা ভয় পায়। তারা এই আশা নিয়ে কাজে যায় যে অর্থ তাদের ব্যয় কমিয়ে দেবে, কিন্তু তা হয় না। সেই পুরনো ভয় তাদের সঙ্গে থাকে। তারা আবারও কাজে যায় এই আশায় যে অর্থ তাদের ভয়কে শান্ত করবে, কিন্তু আবারও তা হয় না। ভয় দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভয়ই তাদের এই কাজ করা, অর্থ রোজগার করা, আবার কাজ করা, অর্থ রোজগার করার ফাঁদে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে যখন তারা জেগে ওঠে, সেই পুরনো ভয় তাদের সাথে জেগে ওঠে। কোটি কোটি লোককে এই পুরনো ভয় সারা রাত জাগিয়ে রাখে। রাতটা দুশ্চিন্তা আর অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা এই আশায় জেগে ওঠে যে কাজে যাবে। তারা কাজে যায়। ভয়টা তাদের আত্মাকে ক্ষয় করে ফেলেছে, তাকে মাইনের চেকটা মেরে ফেলবে। অর্থই তাদের জীবনকে চালাচ্ছে, আর তারা সে সম্পর্কে সত্যিটা বলতে অস্বীকার করে। অর্থই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, তারপর তাদের আত্মাকেও। ধনবান বাবা তার কথাগুলো আমাদের মনের ভেতর ঢুকিয়ে দিতে শান্তভাবে বসে রইলেন। উনি কি বলছেন মাইকের আমি শুনছি, কিন্তু সত্যি পুরোপুরি ওর কথাগুলো বুঝতে পারিনি। আসলে বড়রা কেন যে কাজে যায় আর কাজে যাওয়ার জন্য কেন যে তাড়াহুড়া করে, তা আমায় ভাবাতো। এটা বেশ মজার ব্যাপার বলে মনে হতো না। আর তাদের কখনো খুব খুশিও দেখাতো না কাজে যাওয়ার সময়, কিন্তু কিছু একটা তাদের কাজে যাওয়ার জন্য তাড়া দিত। উনি কি বলছেন তা আমরা যতটা সম্ভব অন্তরে গ্রহণ করছি, এটা বুঝতে পেরে ধনী বাবা বললেন, আমি চাই তোমরা ছেলেরা এই ফাঁদটা এড়িয়ে চলো। আমি তোমাদের এটাই শেখাতে চেয়েছি, শুধু ধনী হওয়া নয়। কারণ ধনী হওয়া কোনো সমস্যার সমাধান নয়। সমাধান নয়? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, না নয়। আমাকে অন্য আবেগটার কথা শেষ করতে দাও। সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা। কেউ কেউ একে লোভ বলে, কিন্তু আমি আকাঙ্ক্ষা বলতেই পছন্দ করি। আরও ভালো, আরও সুন্দর, আরও মজাদার, আরও উত্তেজক জিনিসের আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্বাভাবিক। সুতরাং লোকেরা আকাঙ্ক্ষা পূর্ণ করার ইচ্ছায় অর্থের জন্য কাজ করে। তারা আনন্দের জন্য অর্থের জন্য আকাঙ্ক্ষা করে। তারা মনে করে যে তারা আনন্দ কিনতে পারে। কিন্তু অর্থ দিয়ে যে আনন্দ আনা যায় তা প্রায়ই স্বল্পায়ু। আর শীঘ্রই তাদের আরও অর্থের প্রয়োজন হয়, আরও আনন্দ, আরও সুখ, আরও আরাম, আরও নিরাপত্তার জন্য। তাই তারা কাজ করতে থাকে। তারা মনে করে তাদের যে আত্মা ভয় এবং আকাঙ্ক্ষায় পীড়িত, অর্থ তাকে উপশম করবে, কিন্তু অর্থ তা করতে পারে না। এমনকি ধনী লোকের ক্ষেত্রেও না, মাইক জিজ্ঞেস করল। হ্যাঁ, ধনী লোকেরাও এর অন্তর্গত। ধনী বাবা বললেন, বাস্তবে অনেক ধনীদেরই ধনী হওয়ার কারণ আকাঙ্ক্ষা নয়, বরঞ্চ ভয়। তারা মনে করে অর্থ তাদের টাকার অভাবের ভয়, গরিব হওয়ার ভয়কে ঘুচিয়ে দিতে পারবে। তাই তারা প্রচুর অর্থ জমিয়ে তোলে, কিন্তু ভয় আবারও বেড়ে যায়। এখন তারা সেটা হারানোর ভয় পায়। আমার এমন অনেক বন্ধু আছে যাদের প্রচুর টাকা সত্ত্বেও তারা কাজ করে চলেছে। আমি এমন লোককে চিনি যাদের কোটি কোটি টাকা আছে, অথচ তারা নিজেদের দারিদ্র্য অবস্থার চেয়েও শোচনীয় আর আরও বেশি ভীত। তারা সব পয়সা হারানোর ভয় আতঙ্কিত। যে ভয় তাদের ধনী করেছে তা এখন আরও বেড়ে গেছে। তাদের আত্মা সেই দুর্বল আর অভাবগ্রস্ত দিকটা এখন আরও জোরে চিৎকার করছে। তারা তাদের অর্থের সাহায্যে কেনা বড় বাড়ি, গাড়ি, উন্নত মানের জীবন হারাতে চায় না। তাদের দুশ্চিন্তা তারা গরিব হয়ে গেলে তাদের বন্ধুরা কি বলবে। অনেকে আবেগের দরুন মরিয়া স্নায়বীয় রোগে বা নিউরোটিক হয়ে যায়, যদিও তারা ধনীই থাকে এবং তাদের অর্থও বাড়তে থাকে। তাহলে কি একজন গরিব লোক বেশি সুখী? আমি জিজ্ঞেস করলাম। না, আমি তা মনে করি না। তিনি উত্তর দিলেন, টাকা পয়সা এড়িয়ে যাওয়াটা যতখানি মানসিক বিকারগ্রস্ততা, টাকায় আসক্ত হওয়াও ঠিক তেমনই মানসিক বিকারগ্রস্ততা। যেন কোনো সংকেতে শহরের এক পাগল ঠিক সে সময়ে আমাদের টেবিলের পাশে গিয়ে ডাস্টবিনের কাছে দাঁড়ালো আর চারদিকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে লাগলো। আমরা তিনজন দারুণ আগ্রহ নিয়ে তাকে দেখলাম। আগে হলে আমরা হয়তো তাকে সম্পূর্ণ অবজ্ঞা করতাম। ধনবান বাবা তার মানিব্যাগ থেকে একটি ডলার বের করে বুড়ো লোকটির দিকে ইশারা করলেন। পয়সা দেখেই সেই লোকটি তাড়াতাড়ি চলে এলো, ডলারটা নিল আর ধনবান বাবাকে অসংখ্য ধন্যবাদ দিল।
তারপর নিজের সৌভাগ্যে প্রফুল্ল হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। ওর সাথে আমার বেশিরভাগ কর্মচারীর কোনো তফাৎ নেই, ধনী বাবা বললেন। আমার অনেকের সাথেই দেখা হয় যারা বলে আমার টাকা পয়সায় বিশেষ কোনো আগ্রহ নেই, অথচ তারা চাকরি ক্ষেত্রে দিনে 8 ঘন্টা করে কাজ করে। এরা সত্যিকে অস্বীকার করে যদি তাদের টাকায় আগ্রহ না থাকে তাহলে তারা কেন কাজ করছে। এই ধরনের চিন্তাবোধ যে লোকেরা শুধু অর্থ সংগ্রহ করে তা থেকে বেশি পাগলামি। আমি যখন বসে আমার ধনবান বাবার কথা শুনছিলাম, আমার নিজের বাবার কথা মনে পড়ল। উনি প্রায়ই বলতেন আমার টাকায় আগ্রহ নেই। তিনি সবসময় বলেন আমি কাজ করি কারণ আমি কাজটা ভালোবাসি। এই একই রকম কথা বলে তিনি নিজেকে বাঁচাতে চান। তাহলে আমরা কি করব, আমি জিজ্ঞেস করলাম। আমাদের মধ্য থেকে ভয় এবং লোভের চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থের জন্য কাজ করব না, সেটা সময় নষ্ট করা হবে। ধনবান বাবা বললেন, আবেগই আমাদের মানুষের বৈশিষ্ট্য। এই আবেগ আমাদের খাঁটি করেছে। আবেগ বলতে আমরা কর্মশক্তি আর গতির সমন্বয় বুঝি। নিজের আবেগের প্রতি সত্যনিষ্ঠ থাকো। নিজের বুদ্ধি আর আবেগ নিজের সামর্থ্যে ব্যবহার করো, বিপক্ষে নয়। আমি এখন কি বললাম তা নিয়ে দুশ্চিন্তা করো না। আগামী বছরগুলোয় এর অর্থ আরও সুস্পষ্ট হবে। তুমি শুধু নিজের আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ লোক জানে না তাদের আবেগই তাদের দিয়ে চিন্তা করায়। তোমার আবেগই থাকুক, কিন্তু তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে চিন্তা করতে শিখতে হবে। আমাকে একটা উদাহরণ দিতে পারেন, আমি জিজ্ঞেস করলাম। নিশ্চয়ই। দেখো, যখন কেউ বলে আমার একটি চাকরি পাওয়া দরকার, খুব সম্ভবত সেক্ষেত্রে আবেগী চিন্তাটা করাচ্ছে। অর্থ না থাকার ভয় এই চিন্তাটার জন্ম দিচ্ছে। কিন্তু লোকেদের তো নিশ্চয়ই অর্থের দরকার আছে, তাদের বিল মেটাতে হয়। আমি বললাম, নিশ্চয়ই দরকার আছে। ধনবান বাবা হেসে বললেন, আমি যা বলতে চাচ্ছি তা হলো প্রায় বেশিরভাগ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ, যদি যথেষ্ট টাকা না থাকার ভয় মনে জাগে, তখনই অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে না বেরিয়ে ভয়টা দূর করার জন্য তারা নিজেদের একটা প্রশ্ন করতে পারে, চাকরি কি ভবিষ্যতের সবচেয়ে ভালো ভয়ের সমস্যার সমাধান করতে পারবে? আমার মতে উত্তরটা হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা হয়। সত্যি বলতে কি, চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার বাবা সবসময় বলেছেন স্কুলে পড়াশোনা করো, ভালো নাম্বার পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ আমি জানি উনি তাই বলেন। ধনবান বাবা হেসে বললেন, বেশিরভাগ লোকই এই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছে একটা ভালো উদ্দেশ্য। কিন্তু লোকেরা প্রধানত ভয় তাড়িত হয়েই এই পরামর্শ দেয়। মানে আপনি বলতে চাচ্ছেন আমার বাবা এটা বলেন কারণ উনি ভয় পেয়ে আছেন? হ্যাঁ, ধনবান বাবা সোজা উত্তর দিলেন। উনি এইভাবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে পারবে না এবং সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বুঝো না, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান। আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এটা ভয় দূর করতে পারবে না। দেখো, যে ভয় ওকে সকালে উঠে কিছু টাকা রোজগার করতে বাধ্য করছে, সেই ভয়ই আবার তোমার স্কুলে যাওয়ার পেছনে এত জোরাজোরির কারণও হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি তোমাদের অর্থের ক্ষমতাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই, ভয় পেতে নয়। আর সেটা তোমাদের স্কুল শেখায় না। তুমি যদি তা না শেখো, তুমি অর্থের কৃতদাস হয়ে থাকবে। আমি এখন ওর কথা বুঝতে পারছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাচ্ছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাচ্ছিলেন যা মিসেস মার্টিন দেখতে পারেন না, তার কর্মচারীরা দেখতে পারেন না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করেছেন যেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলো ভুলে যাইনি। আমার দৃষ্টি সেদিন প্রসারিত হয়ে গিয়েছিল, আর আমি সেই ফাঁদটা দেখতে শুরু করলাম, যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী, আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করে যাচ্ছি। ধনবান বাবা বললেন, আমি শুধু চেয়েছিলাম তোমরা ছেলেরা একবার এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও, যে ফাঁদটা ভয় আর আকাঙ্ক্ষা, এই দুইটা আবেগ দিয়ে তৈরি হয়েছে। এগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। আমি শুধু অর্থের স্তূপ বানানোর শিক্ষা দিতে আগ্রহী নই। সেটা তোমাদের ভয় আর আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না। তোমরা শুধুই একজন উচ্চ রোজগারের কৃতদাসে পরিণত হবে। তাহলে আমরা কি করে ফাঁদটা এড়াবো? দারিদ্র্য আর আর্থিক সংগ্রামের প্রধান কারণ ভয় আর অজ্ঞতা। অর্থব্যবস্থা, গভর্নমেন্ট অথবা ধনীরা নয়, স্ব-আরোপিত এই ভয় আর অজ্ঞতাই মানুষকে ফাঁদে জড়াচ্ছে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজের ডিগ্রি অর্জন করো। কিভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের ধীরে ধীরে শেখাবো। ধাঁধার রহস্যগুলো এবার সামনে এসেছে। আমার উচ্চশিক্ষিত বাবা উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন পেয়েছিল, কিন্তু স্কুল বাবাকে কখনো শেখায়নি কিভাবে টাকাকে বা ভয়কে বশে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুইটা আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি।
মাইক জিজ্ঞেস করলো, তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো, কিন্তু অর্থের আকাঙ্ক্ষা কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করে? দেখো, যখন আমি তোমাদের টাকা পয়সার লোভ দেখাচ্ছিলাম তোমরা কেমন মনে করছিলে? তোমাদের কি খেয়াল করেছিলে তোমাদের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল? আমরা সম্মতিসূচক মাথা নাড়ালাম। আবেগের কাছে নিজেকে সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে। এটাই সবচেয়ে প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু আবেগ নিয়ে পরিচালিত হওয়া, চিন্তাকে আবেগ দিয়ে প্রভাবিত করা নয়। বেশিরভাগ লোক ভয় এবং লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে। সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক বেতনের চেক, বেতনের বৃদ্ধি আর চাকরির নিরাপত্তার পেছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগে তাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক একই রকম একটি ছবির মতো। একটি গাধা একটি ঠেলা টানছে আর তার মালিক ওই গাধাটার নাকের সামনে একটা গাজর ঝুলিয়ে রেখেছে। গাধার মালিক হয়তো তার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া এবং অলীক বস্তুকে তাড়া করছে। পরের দিন ওখানে আরও একটি গাজর থাকবে গাধার জন্য। মানে, যে মুহূর্তে আমি একটা বেসবল গ্লাভস, মিষ্টি অথবা খেলনার কল্পনা করতে শুরু করি, সেটা ওই গাধার গাজরের মতো হয়ে যায়? মাইক জিজ্ঞেস করলো। হ্যাঁ, আর তুমি যত বড় হতে থাকো তোমার খেলনার দাম তত বাড়তে থাকে। একটি নতুন গাড়ি, একটি নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার জন্য একটি বাড়ি। ধনবান বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে আর লোভ ডাকতে থাকে, তোমাকে বিপথে নিয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞেস করলো। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরও তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা। তাই প্রায়ই অনেক ধনীরা যখন আরও বড় লোক হতে থাকে তাদের ভয় বাড়তে থাকে। অর্থ হচ্ছে সেই গাজর, একটা অলীক বস্তু। গাধা যদি পুরো ছবিটা দেখতে পারতো তাহলে সে হয়তো গাজরের পেছনে তাড়া করার সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখত। ধনবান বাবা বোঝাতে চাইলেন মানুষের জীবন অজ্ঞতা আর জ্ঞানের একটি সংগ্রাম। ব্যাখ্যা করে তিনি বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্পর্কে জ্ঞান, তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয়, সেখানেই তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেয়ার সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি আর্ট অথবা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দমকল কর্মী আর মিলিটারির প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে, সমাজ উন্নত হয়। সেজন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ শুরু নয়। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে গেল। ধনবান বাবা মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলো সব বুঝতে পারিনি, কিন্তু যেমন সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের বছরের পর বছর শিক্ষা দেয়, প্রায় তারা চলে যাবার পরও। আমার ধনবান বাবার সেই কথাগুলো আজও আমার সঙ্গে রয়েছে। আমি আজ একটু নিষ্ঠুর হয়েছি, বললেন ধনবান বাবা। এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সবসময় এই আলোচনাটা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় মিসেস মার্টিনের কথা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় গাধার কথা মনে রাখো। কখনো ভুলো না যে তোমাদের দুইটা আবেগ, ভয় আর আকাঙ্ক্ষা, তোমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাই তোমাদের সচেতন হতে হবে যাতে ওই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের স্বপ্নগুলির খোঁজ না করে শুধু ভয়ে ভয়ে জীবন কাটানো নিষ্ঠুরতা। আবার সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য অত্যাধিক পরিশ্রম করাটাও নিষ্ঠুরতা। মাঝরাতে বিল মেটানোর চিন্তায় ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন। এমন এক জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত মাইনের চেকের উপর। সত্যি সেটা কোনো জীবনই নয়। এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তার অনুভূতি দেবে, এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা বলা ছাড়া আর কিছুই নয়। এটা নিষ্ঠুর। আর আমি চাই এই ফাঁদটা তোমরা এড়িয়ে চলো যদি সম্ভব হয়। আমি দেখেছি অর্থ কীভাবে মানুষের জীবন চালায়। তোমাদের জীবনে সেটা হতে দিও না। দয়া করে অর্থকে তোমাদের জীবনে নিয়ন্ত্রণ করতে দিও না। তাহলে ভয় আর লোভের সঙ্গে অজ্ঞতার সম্পর্কটা কি? আমি জিজ্ঞেস করলাম। কারণ টাকার সম্পর্কে অজ্ঞতাই হলো লোভ আর ভয়ের কারণ। ধনী বাবা বললেন, তোমাদের কয়েকটা উদাহরণ দেয়া যাক। একজন ডাক্তার তার পরিবারকে বেশি সাহায্য করবে বলে বেশি অর্থ উপার্জন করতে চাচ্ছিলেন, তাই তিনি ফিস বাড়িয়ে দিলেন। একটা গরিব লোকের বেশি আঘাত হলো, তাই গরিব লোকের স্বাস্থ্য ধনীদের চেয়ে খারাপ হতে লাগলো। যেহেতু ডাক্তাররা তাদের রেট বাড়িয়েছিলেন, অ্যাটর্নিরা তাদের রেট বাড়িয়েছিলেন, এটা দেখে স্কুল শিক্ষকরাও বেশি মাইনে দাবি করলো, যার ফলে আমাদের ট্যাক্স বেড়ে গেল এবং এভাবেই বাড়তে থাকলো। শীঘ্রই ধনী আর গরিবের মধ্যে এমন ভয়ঙ্কর পার্থক্য দেখা দেবে
যা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আরেকটা বড় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বড় বড় সভ্যতা তখনই ধ্বংস হয়েছে যখন ধনী দারিদ্র্যের পার্থক্য অতিরিক্ত বেড়ে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হয় একথা প্রমাণ করার জন্যই যেন আমেরিকাও একই রাস্তায় চলেছে। আমরা ইতিহাস থেকে শুধু তারিখ আর নামগুলি মুখস্থ করি, কিন্তু কিছু শিখি না। দাম তো বাড়বেই, তাই না? আমি জিজ্ঞেস করলাম। যে শিক্ষিত সমাজে একটা সুস্পষ্ট কর্মরত সরকার আছে সেখানে নয়। দাম আসলে কমে যাওয়া উচিত, যদিও এটা প্রায় শুধু তাত্ত্বিকভাবে সত্যি হয়। অজ্ঞতার ফলে যে লোভ তৈরি হয় আর ভয় সৃষ্টি হয়, তাতে দাম বেড়ে যায়। যদি স্কুলে লোকেদের অর্থ সম্পর্কে শেখানো হয়, তাহলে আরও অর্থগম হবে এবং দাম কমে যাবে। কিন্তু স্কুল শুধু মানুষের অর্থের জন্য কাজ করতে শিক্ষা দেওয়াতেই মনোনিবেশ করে, কী করে টাকার ক্ষমতাকে লাগাম দেয়া যায় তাতে নয়। কিন্তু আমাদের কি ব্যবসা শেখার নেই? নাইক জিজ্ঞেস করলো। আমার মাস্টার ডিগ্রির জন্য ব্যবসা স্কুলে পাঠাতে তুমি কি আগ্রহী নও? হ্যাঁ, ধনীবান বাবা বলল। কিন্তু প্রায় ব্যবসায়িক স্কুল তাদের কর্মচারীদের এমন প্রশিক্ষণ দেয় যে তারা সার্টিফিকেটধারী বিল কাউন্টার হয়ে ওঠে। সৃষ্টিকর্তাই জানে যখন এমন বিন কাউন্টার ব্যবসা চালায় তা কেমন হয়। তারা যা করে তা হলো সংখ্যার দিকে তাকিয়ে থাকে, লোকেদের চাকরি থেকে বরখাস্ত করা আর শেষে ব্যবসাটাকে বন্ধ করে দেয়া। আমি জানি, কারণ আমি বিন কাউন্টারদের নিয়োগ করি। তারা যা ভাবে তা হলো কী করে খরচ কমানো যায় আর দাম বাড়ানো যায়, যেটা আরও সমস্যা সৃষ্টি করে। বিন কাউন্টিংয়ের কাজও উল্লেখযোগ্য। আমি আশা করি আরও লোকেরা এই বিষয়ে সচেতন হয়ে উঠুক, কিন্তু এটাও পুরো ছবি তৈরি করে না। ধনবান বাবা রাগতভাবে যোগ করলেন। এর কি কোনো সমাধান আছে? মাইক জিজ্ঞেস করলো। হ্যাঁ, চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে চিন্তা করো না। যখন প্রথম তোমরা তোমাদের আবেগকে আয়ত্তে আনতে পেরেছিলে, আমার জন্য বিনা পয়সায় কাজ করতে রাজি হয়েছিলে, আমি জানতাম আশা আছে। আবার যখন আমি তোমাদের আরও অর্থের লোভ দেখাচ্ছিলাম, তোমরা নিজেদের আবেগকে রোধ করেছিলে। তোমরা আবার চিন্তা করতে শিখেছিলে, যদিও তোমাদের মন আবেগপূর্ণ ছিল। এটাই প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা এত জরুরি কেন? আমি জিজ্ঞেস করলাম। সেটা তোমাদের খুঁজে বের করতে হবে যদি তোমরা শিখতে চাও। আমি তোমাদের ব্রায়ার প্যাচে নিয়ে যাব, যেখানে বেশিরভাগ লোকই যেতে চায় না। তোমরা যদি আমার সাথে যাও, তোমাদের অর্থের চিন্তা ছেড়ে দেবে, বরং অর্থকে তোমাদের জন্য কাজ করতে শেখাবে। আর যদি তোমরা আর যদি আমরা তোমার সঙ্গে যাই, আমরা কি পাবো? যদি তোমার কাছ থেকে শিখতে রাজি হই, তাতে কি হবে? আমরা কি পাবো? আমি জিজ্ঞেস করলাম। দ্য ব্রায়ার র্যাবিট পেয়েছিল, ধর্মন বাবা বললেন। টার বেবি থেকে মুক্তি। সত্যি কি ব্রায়ার প্যাচ আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ধর্মন বাবা বললেন। ব্রায়ার প্যাচ হচ্ছে আমাদের ভয় আর লোভ। ভয়ের কারণ অন্বেষণ করো। আমাদের লোভ, আমাদের দুর্বলতা, আমাদের দুর্দশাগ্রস্ত দিকের মোকাবেলা করাই এর থেকে নিষ্কৃতির রাস্তা। বুদ্ধি দিয়ে সঠিক চিন্তাধারা বশে নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এই রাস্তাটা খুঁজতে হয়। চিন্তাধারা বেছে নেওয়া মানে? মাইক জিজ্ঞেস করলো হতবুদ্ধি হয়ে। হ্যাঁ, আমরা কি চিন্তা করব সেটা বুদ্ধি নিয়ে বেছে নেব, আবেগের বশবর্তী হব না। বিল মেটানোর দুশ্চিন্তায় সকালে উঠে চাকরিতে গেলেই সমস্যার সমাধান হবে না। একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন একটা প্রশ্ন, এই সমস্যার সব থেকে ভালো সমাধান কি আরও কঠোর পরিশ্রম? বেশিরভাগ লোকেরা নিজেদের কাছে এই সত্যটা বলতে দ্বিধাবোধ করে যে ভয় তাদের নিয়ন্ত্রণ করে এবং তাদের চিন্তা শক্তি নেই, তাই বাড়ির বাইরে কাজ করতে দৌড়ায়। টার বেবি তখন সব নিয়ন্ত্রণ করে। চিন্তাধারা বশে নেওয়া বলতে এটাই আমি বোঝাতে চেয়েছি। তিনি আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড সম্পর্কেও কিছু কথা বললেন। চেক একটি ডলার, এক একটি রুপোর সার্টিফিকেট, এ কথাও বললেন। তাকে একটা গুজব চিন্তিত করে তুলেছিল। কোনোদিনও হয়তো আমাদের গোল্ড স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে যাবে আর ডলারগুলো রুপোর সার্টিফিকেটে থাকবে না। তেমন হলে সব ভেঙে পড়বে। মধ্যবিত্ত গরিব শ্রেণী আরও অজ্ঞদের জীবন নষ্ট হয়ে যাবে। তারা এই বিশ্বাস করবে যে সেই পুঁজিটুকু সত্যি আছে আর তাদের কোম্পানি বা গভর্নমেন্ট তাদের দেখাশোনা করবে। সেদিন উনি কি বলেছিলেন আমরা সত্যি বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ এর অর্থ আমাদের কাছে পরিষ্কার হচ্ছিল। বাকিদের যা চোখে পড়ে না তা দেখা। চলে যাওয়ার সময় তিনি পিক আপ ট্রাকে উঠতে উঠতে আমাদের বললেন, তোমরা তোমাদের কাজ করে যাও, আর যত তাড়াতাড়ি চেক পাওয়ার প্রয়োজনীয়তা ভুলে যাবে, ততই তোমাদের পূর্ণবয়স্ক জীবন সহজতর হবে। মস্তিষ্ক ব্যবহার করো, কোনো অর্থ না নিয়েই কাজ করো, আর অদূর ভবিষ্যতে তোমাদের বুদ্ধি তোমাদের প্রচুর অর্থ উপার্জনের পথ দেখাবে, যা আমি হয়তো কখনোই দিতে পারবো না। তোমরা এমন জিনিস দেখতে পাবে যা অন্যরা কখনো দেখতে পায় না। বেশিরভাগ লোক এই সুযোগগুলো কখনো দেখতে পায় না, কারণ তারা অর্থ আর নিরাপত্তা খোঁজে, আর শুধু সেটাই পায়। যে মুহূর্তে তুমি একটা সুযোগ দেখতে পাবে, জীবনের বাকি সুযোগগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে।
আর যে মুহূর্তে তোমরা সেটা করতে পারবে, আমিও তোমাদের আরও কিছু শেখাবো। এটা শেখার চেষ্টা করো, জীবনের সব থেকে বড় ফাঁদ এড়িয়ে যেতে পারবে। তোমরা কখনো কোনো দিন টার বেবি স্পর্শ করবে না। মাইক আর আমি স্টোর থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে মিসেস মার্টিনকে বিদায় সম্ভাষণ জানালাম। তারপর আমরা আবার ফিরে গেলাম সেই পার্কটাতে, ওই একই বেঞ্চে। ওখানে বসে আমরা আরও কয়েক ঘন্টা চিন্তা করে আর কথা বলে সময় কাটালাম। পরের সপ্তাহে স্কুলেও আমরা চিন্তা ভাবনা করলাম। তারপর আরও 2 সপ্তাহ সময় নিয়ে কথা বলে আর বিনা মজুরিতে কাজ করলাম। দ্বিতীয় শনিবার শেষে আমি মিসেস মার্টিনকে আবার বিদায় সম্ভাষণ জানাচ্ছিলাম আর কমিক বইয়ের স্ট্যান্ডটাকে লোভাতুর চোখে দেখছিলাম। প্রতি শনিবারে 40 সেন্ট না পাবার দুঃখ হচ্ছে। আমার কাছে কমিক কেনার কোনো পয়সা নেই। হঠাৎ যখন মিসেস মার্টিন মাইককে আর আমাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছিলেন, তখন আমি ওকে এমন একটা কাজ করতে দেখলাম যা আমি তাকে আগে কখনো করতে দেখিনি। অর্থাৎ বলতে চাইছি যে, করতে দেখে আমি কখনো তেমন মনোযোগ দিয়ে কাজটাকে লক্ষ্য করিনি। মিসেস মার্টিন কমিক বইয়ের প্রথম পাতাটা অর্ধেক করে কাটছিলেন। তিনি কমিক বইয়ের পলাটের উপরের অর্ধেকটা রেখেছিলেন আর বাকি কমিক বইটা একটা বড় কার্ডবোর্ডের বাক্সে ঢুকিয়ে ফেললেন। আমি জিজ্ঞেস করলাম যে, কমিক বইগুলো দিয়ে কি করেন? তখন উনি বললেন, আমি এগুলো ছুঁড়ে ফেলে দেই। কমিক বইয়ের ডিস্ট্রিবিউটর যখন কমিক বই নিয়ে আসে, আমি মলাটের উপরের অর্ধেকটা ফেরত দিয়ে দেই। ও 1 ঘন্টার মধ্যেই আসবে। মাইক আর আমি 1 ঘন্টা অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর ডিস্ট্রিবিউটর এসে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আমি কমিক বইগুলো নিতে পারি কিনা। তিনি উত্তর দিলেন, তোমরা যদি এই স্টোরে কাজ করো আর এগুলো আবার বিক্রি না করো, তাহলে এই বইগুলো তোমরা পেতে পারো। আমাদের পার্টনারশিপ এবার অন্যরকমভাবে শুরু হলো। বেসমেন্টে মাইকের মায়ের একটা অতিরিক্ত ঘর ছিল, যেটা কেউ ব্যবহার করতো না। আমরা সেটা পরিষ্কার করে সেই ঘরে শত শত কমিক বই সংগ্রহ করে রাখতে শুরু করলাম। শীঘ্রই আমাদের কমিক বইয়ের লাইব্রেরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। মাইকের ছোট বোন পড়াশোনা করতে ভালোবাসে, তাই ওকে হেড লাইব্রেরিয়ান হিসাবে নিযুক্ত করা হলো, যে প্রতিটি শিশুর কাছ থেকে লাইব্রেরিতে ভর্তি হওয়ার জন্য 10 সেন্ট করে চার্জ করত। এই লাইব্রেরিতে প্রতিদিন স্কুলের পরে 2:30 থেকে 4:30 অবধি খোলা থাকতো। ক্রেতারা অর্থাৎ এই বই পড়ার বাচ্চারা এই 2 ঘন্টায় যত খুশি কমিক পড়তে পারত। এটা ওদের জন্য লাভজনক ছিল, কারণ প্রতিটি কমিকের দাম 10 সেন্ট আর তারা 2 ঘন্টায় 5 থেকে 6টা কমিক বই পড়তে পারত। বাচ্চারা যখন লাইব্রেরি ব্যবহার করত, মাইকের বোন তখন তাদের ভালো করে লক্ষ্য করত যাতে তারা কোনো কমিক বই নিয়ে যেতে না পারে। সে একটা রেজিস্টারে রাখত প্রতিদিন কয়জন বাচ্চা এলো, তারা কারা এবং তাদের কোনো মতামত আছে কিনা সবকিছু লিখে রাখত। মাইক আর আমি সপ্তাহে 9.5 $9.5 পর্যন্ত ইনকাম করতে শুরু করলাম। আর আমরা ওর বোনকে সপ্তাহে $1 দিতাম। তা আর ফ্রিতে তার কমিক বই পড়ার অনুমতি ছিল, যদিও সে খুব কমই পড়তো সেই বইগুলো। পাঠ্য বই পড়তেই সবসময় ব্যস্ত থাকতো। মাইক আর আমি শর্ত মাফিক প্রতি শনিবার স্টোরে কাজ করে আলাদা আলাদা স্টোর থেকে কমিক বই সংগ্রহ করতাম। আমাদের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কমিক বই বিক্রি না করার চুক্তিও আমরা রক্ষা করেছিলাম। বইগুলো ছিঁড়ে গেলে আমরা ওগুলো পুড়িয়ে ফেলতাম। আমরা একটা শাখা অফিস খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা মাইকের বোনের মতো বিশ্বাসযোগ্য আর একনিষ্ঠ কাউকে খুঁজে পাইনি। অনেক কম বয়সে আমরা বুঝতে পেরেছিলাম ভালো কর্মচারী পাওয়া কত কঠিন। লাইব্রেরি খোলার 3 মাস পরে একদিন ঘরের মধ্যে একটি ঝগড়া বেঁধে গেল। অন্য পাড়ার কয়েকটা গুন্ডা জোর করে ঢুকে এসে এটা শুরু করেছিল। মাইকের বাবা আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে বললেন। শেষ পর্যন্ত আমাদের কমিক বইয়ের সেই ব্যবসা বন্ধ হয়ে গেল আর আমরা সুবিধাজনক সেই স্টোরটাতে প্রতি শনিবার কাজ করা বন্ধ করে দিলাম। যাই হোক, ধনবান বাবা আমাদের কিছু নতুন বিষয় শেখাতে চান বলে উত্তেজিত ছিলেন। তিনি সুখী হয়েছিলেন এই দেখে যে আমরা প্রথম পর্বে শিক্ষা এত ভালো করে শিখতে পেরেছি। আমরা টাকাকে আমাদের জন্য কাজ করাতে শিখেছি। স্টোরে অর্থ রোজগার করার সুযোগ খুঁজে নিয়েছিলাম। নিজেদের কমিকের লাইব্রেরি ব্যবসা শুরু করায় আমরা আমাদের আর্থিক অবস্থাকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারছিলাম। কোনো মালিকের উপর নির্ভর করতে হচ্ছিল না। সবচেয়ে ভালো হলো, আমাদের শারীরিকভাবে উপস্থিত না থাকা সত্ত্বেও ব্যবসা আমাদের জন্য অর্থ উপার্জন করছিল। আমাদের অর্থ আমাদের জন্য কাজ করছিল। আমাদের পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা দেওয়ার বদলে ধনবান বাবা আমাদের অনেক বেশি কিছু দিয়ে দিয়েছিলেন।